হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের হায়ার সেকেন্ডারি ইংলিশ ফার্স্ট পেপারের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আমরা অলরেডি একটা ক্লাস করে ফেলেছি এই চ্যাপ্টারের উপর। সো আজকে আমরা সেকেন্ড ক্লাসটা করব। সো মেক শিওর তোমরা যারা আগের ক্লাসে ছিলা তারা হচ্ছে একটু মেমোরাইজ করার, একটু হচ্ছে রিমেম্বার করার ট্রাই করো যে আমরা আসলে কী কী টপিক নিয়ে আলোচনা করছিলাম। অবশ্য আমি আজকে সবগুলো একটু সামারাইজ করে দিব খুব শর্ট টাইমের মধ্যে, তারপর আমরা আমাদের মূল পড়ার মধ্যে চলে যাব। আর যারা হচ্ছে আগের ক্লাসে ছিল না, তোমাদের জন্য আমরা হচ্ছে একটু আবারও রিপিট করতেছি। আমি হচ্ছে একদম আমাদের শুরু থেকে দ্য প্যারট টেলের শুরু থেকে আমরা শুরু করব, এবং আজকের এই ক্লাসে আমরা এই চ্যাপ্টারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইটার লিটারাল এবং হিডেন, এইটার সামনে আমরা যা দেখতে পাচ্ছি এবং এইটার আন্ডারে হচ্ছে আমাদের যে সম্মানিত রাইটার আছেন উনি আমাদেরকে কি একটা লেসন প্রদান করছেন ওইটা আমরা আজকে দেখব। ঠিক আছে? তাহলে আমি কিন্তু আগের ক্লাসে বলছিলাম যে তুমি একটা প্যাসেজকে বুঝবা কি বুঝবা না, আনসার করতে কি পারবা না, এটা ডিপেন্ড করে কার উপরে, তুমি আসলে ঠিকমতো এটাকে ফিল করতে পারতেছো কি না। ঠিক আছে? এটা সিনোনিম অ্যান্টোনিম বলো, এটার হিডিং কোনো মিনিং বলো, সামারি বলো বা থিম বলো, যে কোনো কিছু হতে পারে। তো সব কিছু মিলিয়ে তুমি যখন এটাকে ফিল করতে পারবা, নট জাস্ট গদ বা দ্য মিনিং। গদ বা দ্য মিনিং তোমরা মোটামুটি সবাই জানো, এবং তোমরা কী করো বেসিক্যালি মিনিংটা শিখো, কিছু ভোকাবুলারি শিখে প্যাসেজগুলোকে হচ্ছে হোল্ড অন করে রাখো। এভাবে হচ্ছে করলে হয় কি আমরা দুদিন পরে এগুলো ভুলে যাই। সো আজকে আমরা প্যারট টেলের একদম বেসিক টু অ্যাডভান্স, একদম তোমার হচ্ছে ওপেন টু সিক্রেট সব কিছু আলোচনা করবে, হ্যাঁ, যাতে তোমাদের কাছে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে? অল ক্লিয়ার? ওকে। গত ক্লাসে আমরা তোমার হচ্ছে দেখেছিলাম যে আমাদের যে প্যারট টেল, এই বিখ্যাত স্যাটায়ার, তোমাদের মনে আছে স্যাটায়ারের কথা? কার কার মনে আছে বলো তো দেখি, তো একটু কমেন্ট করো তো দেখি। আমরা বলছিলাম স্যাটায়ারের কথা, যেই স্টুডেন্ট, যেই ছাত্রছাত্রী তোমার হচ্ছে স্যাটায়ার বুঝবে সে এই চ্যাপ্টার বুঝবে। আই হোপ তোমাদের যারা ক্লাসে ছিল ওদের স্যাটায়ারের বিষয়টা মনে আছে। স্যাটায়ার হচ্ছে যে একটা সমাজের কোনো ভুল ভ্রান্তিকে, কোনো সমস্যাকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য একটা লিটারারি পিসের মাধ্যমে, কোনো এক্সাম্পল বলো, কোনো আয়রনির মাধ্যমে ওই বিষয়টাকে ফুটিয়ে তোলা। দিস ইজ স্যাটায়ার। ওকে, তো তুমি যখন স্যাটায়ার বুঝবা তুমি প্যারট টেল বুঝবা। ঠিক আছে? এই জন্য আমাদের যারা হচ্ছে বিশ্ববিখ্যাত লেখক থাকেন, যেমন তার মধ্যে রবীন্দ্রনাথ একজন, তো ওনারা যখন কোনো প্যাসেজ লিখবে বা কোনো হচ্ছে প্রবন্ধ কম্পোজ করবে, তো তোমার কি মনে হয় তারা কি একটা ওই যে আমাদের ছোট্টবেলার যে খরগোশ আর কচ্ছপ বা এরকম একটা সিম্পল কোনো রাইটিং লিখবে? অবশ্যই না। ওনারা হচ্ছে এমন কিছুই লিখবে যার মাধ্যমে ওনারা ওনাদের যেই রিকারেন্ট যে সোসাইটিটা আছে বা রিকারেন্ট যে সিস্টেমটা আছে, যাতে ওনারা হচ্ছে এটাকে তারা হচ্ছে ক্রিটিসাইজ করতে পারে বা সমাধানের কোনো একটা পথ বাতলে দিতে পারে। ঠিক আছে? দিস ইজ স্যাটায়ার। তো এই ক্ষেত্রে আমরা আজকে একটু ভালো মতো করে শিখবো যে আসলে প্যারট টেল বিষয়টা আসলে কী নিয়ে, এবং এটা কিন্তু আমাদেরকে যে কোনো পার্ট থেকে আমাদের সিন প্যাসেজ করতে পারে। সো আমরা একটু এটার শুরু থেকে শেষ আমরা আজকে শিখে ফেলবো ক্লিয়ারলি এবং উইদাউট এনি কনফিউশন। ঠিক আছে? ফার্স্ট অফ অল আসো, আমরা দেখছিলাম আমাদের আগের ক্লাসে যে ফার্স্ট অফ অল প্রথম পেরাতে ওয়ান্স আপন এ টাইম থেকে শুরু করে একদম ম্যানাস পর্যন্ত একটা পাখির কথা বলা হয়েছে, যেটাকে আমরা তোতা বা টিয়া বলতে পারি। হ্যাঁ, তো এই প্যারার মধ্যে হচ্ছে বলছিল একটা পাখি ছিল যে তোমার কোনো কাজেরই ছিল না, বাট সে তোমার বনের সব ফলমূল খেয়ে শেষ করে ফেলতো। তো রাজা ডিসাইড করলো কি, যে এই পাখি তো কোনো কাজেরই না, এটা আমাদের কোনো কাজে লাগতেছে না, তো আমরা এটাকে কী করবো, চলো আমরা এটাকে শিক্ষিত করে ফেলি। সো তোমরা স্টার্টিংয়ের দিকটা একটু লক্ষ্য করো তো, একটা পাখি যে কথা বলতে পারে না, যে ধরো যার মধ্যে ধরো কোনো হিউম্যান কোয়ালিটি নাই বলা যায়, তাকে হচ্ছে শিক্ষিত করার দায়িত্বটা পড়ছে কার উপরে পড়ছে বলো তো? যে আমরা যদি নেক্সট স্লাইডে যাই, দেখো কিংস নেফিউস, রাজার যে ভাতিজা বা ভাগ্নে, ওদের উপরে তোমার পাখিটাকে শিক্ষিত করার দায়িত্ব পড়ছে। তুমি লিটারালি চিন্তা করো যে বিষয়টা আসলে, মানে একটা বিষয়ের শুরুটা দেখে কিন্তু আমরা বলতে পারি যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে তোমরা যদি একটু ডিপলি লক্ষ্য করো তাহলে দেখবা যে তোমরা অবশ্যই কিছু একটা টুইস্ট লক্ষ্য করতে পারবা এই চ্যাপ্টারের ভিতরে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার আমরা কিন্তু একটা বিগ লেসন পাবো। একটা বিগ লেসন বলা যায়, এটাকে একটা বিগ রিয়ালিটি বলা যায়, যেটা যেরকম রবীন্দ্রনাথের সময় ছিল এখনও কিন্তু সেমই আছে আমাদের সিস্টেমের মধ্যে। ঠিক আছে? সো দেখো, তাহলে রাজার ভাগ্নেদের উপরে দায়িত্ব পড়লো, আর রাজার ভাগ্নেরা তো একদম এলাহি কাণ্ড করে ফেলছে। তারা ফার্স্ট অফ অল কী করছিল, পাখিটাকে শিক্ষিত করার জন্য
তারা হচ্ছে তোমার হচ্ছে কি করছে, ফার্স্ট অফ অল একটা প্রপার কেস বানাইছে স্বর্ণ দিয়ে, একটা খাঁচা বানাইছে তারা। আচ্ছা, তারপর কি করছে, তারপর তারা হচ্ছে তোমার যে খাঁচা বানানোর পরে তারা তোমার হচ্ছে যে একজন টিচারকে নিয়ে আসছে, কি বলতো, একজন টিচারকে নিয়ে আসছে, যে এ টিচার কেম টু গিভ লেসন টু দ্য বার্ড। একটা পাখিকে শিক্ষিত করার জন্য একজন টিচার আসছে। গেস হোয়াট, খুব বেশি এটা কি ফানি বলা যায়, কেমন না বিষয়টা? একটা জিনিস স্টার্টিং দেখে তুমি কিন্তু গেস করতে পারবা। ওই যে বলে না যে মর্নিং শোজ দ্য ডে, সকালটা দেখেই মনে করা যায় যে দিনটা কেমন যাবে, ওরকম আর কি। হ্যাঁ, তারপরে দেখো যে ফার্স্ট অফ অল একজন স্বর্ণকার আসছে, কর্মকার আসছে, তারপর হচ্ছে একজন টিচার আসছে পাখিটাকে শিক্ষিত করার জন্য, তারপরে থার্ডলি আসছে কে, স্ক্রাইবস, লিপিকাররা। তারা কি করছে, যে এই কয়টা বই দিয়ে হবে না, এত এত বই লাগবে একটা পাখিকে শিক্ষিত করার জন্য, এই কয়টা বই দিয়ে হবে না, আরও এতগুলো বই লাগবে। দ্যাটস ওয়াই অনেকগুলা লিপিকারকে নিয়ে আসছে, যারা আমরা কপি করি না বর্তমানে। এটা কি তোমার হচ্ছে আগের কালে কি বলতো, স্ক্রাইব, বা ধরো একটা বইকে দেখে দেখে হুবহু লেখা। আগে তোমার তো এত প্রিন্টার ছিল না, এত তোমার হচ্ছে যে এত ডিজিটাল তোমার হচ্ছে গ্যাজেট ছিল না। দ্যাটস ওয়াই তার কী করতো, একটা বই যখন তারা কপি করতো, দেখে দেখে হুবহুটা লিখে ফেলতো, একটা কপি হয়ে গেছে। তারপরে দেখো তোমার হচ্ছে স্ক্রাইব গেল, তারপরে দেখো হচ্ছে যে নেফিউ নেফিউ যারা ছিল তারা কিন্তু কনস্ট্যান্টলি ওটাকে দেখাশোনা করতেছিল, যে পাখিটার খাঁচাটা ঠিক আছে কি না, পাখিটার টিচারটা ঠিকমতো পড়াচ্ছে কি না, এবং এভরিথিং, যে পাখির খাঁচার মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না। ঠিক আছে, তাহলে এগুলো আমরা অলরেডি গত ক্লাসে পড়ে ফেলেছি। তো দেখো এ লার্জ মেনটেন্যান্স ক্রিউ, পার্সোনেল, তারপরে দেখো যে একটা টিম হয়ে গেছিল, যে এই পাখিটাকে শিক্ষিত করার দায়িত্বটা যাদের উপরে পড়ছিল তারা কিন্তু অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছিল। তারা তোমার সবাই একটা হ্যান্ডসাম ফি, এখানে উল্লেখ ছিল তোমার হ্যান্ডসাম ফি, এই যে মান্থলি স্যালারি। তো যারাই তোমার পাখিটাকে শিক্ষিত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, এটা হতে পারে স্বর্ণকার, কর্মকার, টিচার, স্ক্রাইবস, বা ধরো তোমার হচ্ছে যে ক্রিউ, সবাই কিন্তু রাজার পক্ষ থেকে একটা হ্যান্ডসাম স্যালারি পাইছে। তাদের মোটিভটা কি ছিল, জাস্ট টু এডুকেট দ্য বার্ড। রাজার একটাই মোটিভ, যে পাখিটাকে শিক্ষিত করতে হবে, নাথিং এলস। আসো, এখন বিষয়টা হচ্ছে আমরা যখন এগুলা পড়তেছিলাম তখন আমরা একটা গ্রুপ অফ পিপলকে পাইছিলাম, যারা হচ্ছে সমালোচনা করতেছিল। তুমি এখানে বলা হয়েছিল একটা লাইন, যে খুব বেশি একটা ভালো একটা লাইন বলা হয়েছিল, যে এই পৃথিবীতে সব কিছুর অভাব আছে, এই পৃথিবীর মধ্যে সব কিছুর অভাব আছে, কিন্তু তোমার হচ্ছে যে কি বলে, মানে সমালোচকদের কোনো অভাব নেই। এটা একটা দারুণ লাইন ছিল, কারণ রবীন্দ্রনাথ যেহেতু লিখছে তিনি অবশ্যই ভারী ভারী লাইন লিখবে, সিম্পল কথা। তো এখন দেখো, তাহলে এই স্লাইডের মধ্যে ছিল যে তোমার কাজিনটা খুব বেশি হার্ট অ্যান্ড সোল ট্রাই করছিল, যে যাতে কোনো পাখির শিক্ষাদানে যেন কোনো ঘাটতি না হয়, একদম যাতে প্রপার লেসনটা সে পায়। তারপরে দেখো এখানের মধ্যে যে কি বলে, এখানে যে দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টরস, যেটা আমি একটু আগে বললাম, এটা কিন্তু একটা বিখ্যাত লাইন, তোমরা জানো যে এই পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে, বাট সমালোচকদের কোনো অভাব নেই। ঠিক আছে, এই কথা রবীন্দ্রনাথ জানতো, আমরাও জানি, আমাদের ফিউচার জেনারেশনও জানবে। সো দেখো, তাহলে এখানের মধ্যে ছিল যে সমালোচকদের কথা তোমার হচ্ছে রাজার কানেও কিন্তু আসছিল। তারপরে নেফিউ বলছিল যে আরে আপনি ওদের কথায় কান দিন না, আপনি হচ্ছে যারা হচ্ছে কি বলে, আপনি হচ্ছে তলব করুন কাকে, গোল্ড স্মিথকে, স্কলারকে, স্ক্রাইবসকে, মেনটেন্যান্স ক্রিউকে, যে আপনি সমালোচকদের কথায় কান না দিয়ে বরং যারা হচ্ছে পাখিটাকে শিক্ষিত করতেছে অ্যাকচুয়ালি, আপনি ওদেরকে তলব করুন, জিজ্ঞেস করুন যে আসলে কি কাজটা হচ্ছে কিনা। ঠিক আছে, তারপর আমরা একটু দ্রুত করি কারণ আমাদের এগুলো অলরেডি পড়া হয়ে গেছে। তো রাজা কি করছিল, তোমার wished to see for himself at what an awesome pace the birds schooling। তো রাজা কি করছে, যে ধরো দায়িত্ব তো দিলাম অনেকের উপরে পাখিটাকে শিক্ষিত করার জন্য, যাই আমি একবার নিজে গিয়ে দেখে আসি যে পাখিটা কি আসলেই শিখতেছে কিনা। তো উনি ইন পার্সন চলে গেছে দেখার জন্য, কিন্তু ওনাকে দেখে অ্যাকচুয়ালি কী হয়েছিল দেখো, আমাদের অনেক সময় এরকম হয় না যে আমরা কি বলে, যে আমরা একটা ইউজলেস বিষয় নিয়ে আমরা এতটাই হচ্ছে বিজি থাকি যে আমাদের ইম্পর্টেন্ট কাজগুলো আমাদের মনে থাকে না। তো মহারাজা যখন ওইটার মধ্যে এন্টার করছিল, কীরকম হতে পারে বলো তো, যে রাজা বাদশারা যখন একটা জায়গার মধ্যে যেত তখন সিম্পলি অনেক স্লোগান, অনেক হচ্ছে জয়ধ্বনি, অনেক রকমের ঢোল তবলা, মানে একটা বিচ্ছিরি একটা অবস্থা। তো ওরকম হয়েছিল অ্যাকচুয়ালি, যে মিউজিশিয়ান, বাদক দল যারা ছিল ওরা তোমার কি করছে, একদম ধরো ধরো একদম যেগুলা বাজালে একদম পুরা চারপাশটা একদম কি বলে বজ্রধ্বনির মতো শোনা যায়, ইনস্ট্রুমেন্ট, তারা এগুলো বাজানো শুরু করছে।
টিচাররা কি করছে, তাদের এই যে চুলের যে জট আছে, যেমন এখানে তোমার দেওয়া আছে যে টাফট টাফট অফ হেয়ার, চুলের যে জট, তারা কি করছে, চটগুলা ঘুরিয়ে ঘুরিয়ে চান্টেড, তারা পাঠ করতেছিল কি বলতো, মন্ত্রস। মন্ত্র অর্থ মন্ত্র, তুমি এটাকে ভার্সে বলতে পারো, ঠিক আছে। অ্যান্ড প্রত্যেকটা দেখো ওই পাখিটাকে যেই স্থানে স্কুলিং বা ধরো পড়াশোনা শেখানো হচ্ছিল, ওই বিদ্যালয়ের বা ওই জায়গাটার যেসব কর্মচারী ছিল এবং যেসব লেবরার, যেসব শ্রমিক ছিল, অ্যান্ড গোল্ড স্মিথ, যে তোমার ধরো স্বর্ণকার বা ধরো যে ধরো কামার ছিল, স্ক্রাইবস, যেই লোক বইগুলোকে কপি করছিল, সে এই সবগুলা মানুষ এবং নিউমারাস কাজিন, ওইসব লোকদের যারা আত্মীয় এবং কাজিনরা সবাই মিলে কি করছে বলতো, রেইজড স্লোগান। রাজা যখন পাখিটাকে দেখতে গেছে, ওখানের উনি আয়োজন দেখে নিজে হতভম্ব হয়ে গেছে যে আরে এখানে তো এলাহি কাণ্ড, যাকে আমরা এলাহি কাণ্ড বলে থাকি আর কি। তো রাজা এত কিছু দেখে উনি হতভম্ব হয়ে গেছে, ওনার মাথায় পাখিটাকে দেখার কথা চিন্তাই তিনি করতে পারে না, তার মাথা থেকে এটা সরে গেছে। কারণ মিউজিশিয়ানরা তোমার হচ্ছে বাদ্য বাজাচ্ছিল, টিচাররা তোমার হচ্ছে একদম ওই যে মাথার চুলের জট পাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মন্ত্র পড়া শুরু করতেছিল, আর তোমার সবাই জয় মহারাজা এরকম একটা বিষয়, মানে রাজা একদম হতভম্ব হয়ে গেছিল, ঠিক আছে। সো দেখো তো তো দেন রাজা খুবই সারপ্রাইজড এবং তিনি খুবই স্যাটিসফাইড এক কথায়, যে যেহেতু এত আয়োজন, হয়তো ভালো কিছুই হবে, ঠিক আছে। তো এই পেরাতে যে কি হয়েছিল দেখো তো, যে যে বলছিল যে ঠিক আছে তাহলে তো সব কিছু ঠিকই চলছে, তাহলে কোনো সমস্যা নেই, তোমরা পাখিটাকে এভাবে শিক্ষিত করতে থাকো। তারপরে দেখো যে যখনই মহারাজা পাখিটার স্কুল থেকে বের হয়ে হাতির পিঠে চড়বেন, এমন সময়ে ওই যে ক্রিটিক্স, সমালোচক সমালোচক যারা ছিল, ওরা কী করছে, তোমার বলছে যে একটা কোশ্চেন করছে যে হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, সম্মানিত মহারাজা বা রাজামশাই, আপনি কি পাখিটাকে দেখছেন, যার জন্য এত আয়োজন, যাকে শিক্ষিত করার জন্য আপনি এত সোনার মোহর খরচ করতেছেন, আপনি কি তাকে চোখে দেখেছেন? দেখো এটা কে বলছে, এটা সমালোচকরা বলছে, কারণ ওরা হচ্ছে ওইসব লোক। আসলে রবীন্দ্রনাথ এখানে তোমার হচ্ছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো, আসলে তিনি কিছু কিছু ক্যারেক্টারকে দিয়ে তিনি আসলে আমাদের সোসাইটিকে খুব বেশি রিফ্লেক্ট করেছেন। এই সমালোচকরা হচ্ছে ওইসব লোক যারা হচ্ছে সমাজের একটা কলুষিত সমাজের মধ্যে থাকে না, কিছু পিওর বা কিছু ধরো জ্ঞানীগুণী মানুষ, যারা হচ্ছে কোনো ভুল হলে তারা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়, কেউ কোনো অ্যাক্সেস করতে গেলে তারা হচ্ছে তাকে বুঝায়, একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল এরকম থাকে না। তো এই কি বলে, এই যে আমাদের প্যাসেজটা আছে, এটার মধ্যে ওদেরকে বলা হয়েছে ফল্ট ফাইন্ডার্স। খুঁজে না অনেক লোকেরা, যে তুমি যতই ভালো করে একটা কাজ করো, ওরা একটা ভুল খুঁজে বের করবে, এটাই ওদের কাজ। তো এরকম লোক সবসময় আগেও ছিল, এখনও আছে আমাদের সোসাইটিতে, ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে। এটা কাইন্ডা ইউনিভার্সাল বলতে পারো তুমি, ক্লাসিক্যাল। তো এখানের মধ্যে অ্যাকচুয়ালি যে হয়েছে যে তো রাজা বলল যে ঠিক আছে, আসলেই তো আমি তো পাখিটাকে দেখি নাই, তো চলো আমরা পাখিটাকে দেখে আসি। তো তিনি কি করছে, হাতির পিঠে না উঠে উনি আবার ব্যাক করছে ওখান থেকে। ব্যাক করে তিনি কই গেছে দেখো, হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেড টু দ্য টিচার, তিনি ফিরে গিয়ে টিচারকে বললো, ওই লোকটা যে তোমার ধরো ওই যে চুলের জটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা মন্ত্র পাঠ করতেছিল মহারাজাকে দেখে, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন। কন্ডাক্ট মানে কি বলছিলাম বলো তো, কন্ডাক্ট মানে ডিরেক্ট, বা তুমি এটাকে ডাইরেক্ট বলতে পারো যে পরিচালিত করা বা পরিচালনা করা। তো মহারাজা সিম্পলি টিচারের কাছে গিয়ে বলছে যে আমি যে টিয়া পাখিটার বা তোতা পাখিটার শিক্ষাদান করার দায়িত্ব যে তোমার কাছে দিলাম, এখন তুমি কি করতেছো, তুমি আসলে, আমি দেখতে চাই তুমি কিভাবে পাখিটাকে শিক্ষিত করতেছো। বুঝতে পারছো তোমরা? বলো তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, সবার একটু কমেন্ট করো তো দেখি তো। ক্লিয়ার হলে আমাকে বলবা, হ্যাঁ, তাহলে আমরা সামনে এগিয়ে যাব। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, খুব, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। তোমরা একটু হচ্ছে বোঝার ট্রাই করলে দেখবা যে শুধুমাত্র শাব্দিক অর্থ নয়, এটার ভিতরে একটা মেসেজ লুকায়িত আছে, যে কোনো কালের জন্য, যে কোনো সময়ের জন্য। কারণ এই প্যাসেজের মধ্যে যেই একটা সর্ট অফ সিচুয়েশনকে রিফ্লেক্ট করা হয়েছে, এটা কিন্তু সবসময় থাকবে, এটা বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে কিন্তু। লুক, তাহলে যখন মহারাজা টিচারকে বলল যে চলেন আমাকে দেখান আপনি পাখিটাকে কীভাবে শিক্ষাদান করতেছেন, এরপরে কী হয়েছে দেখো, it pleased the king no end, the manner so advanced that the bird was hardly visible। আচ্ছা,
আমরা মেবি তোমার এটুকু পর্যন্ত পড়ছিলাম নেক্সট ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে। তো আমরা আজকে এখান থেকে শুরু করি। হ্যাঁ, দেখো, লক্ষ্য করো, যখনই রাজা টিচারকে জিজ্ঞেস করছে যে দেখান তো আপনি আমাকে যে আপনি কিভাবে পাখিটাকে শিক্ষিত করতেছেন, এবার টিচার কি করছে দেখো, দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্স দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ হার্ডলি ভিজিবল। হার্ডলি ভিজিবল মানে, হার্ডলি মানে কদাচিৎ, ভিজিবল মানে দেখা যায়, যে শিক্ষাদানের প্রক্রিয়াটা এতই জমকালো ছিল যে ওখানে পাখিটাকে দেখার কোনো প্রয়োজন বোধ হচ্ছিল না, যে আরে শিক্ষাদানের বিষয়টা তো জোস। দেখো, ইট সিম নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড। বলছে এতটাই জমকালো ছিল শিক্ষাদানের পদ্ধতিটা রাজার কাছে যে তিনি পাখিটাকে দেখার আর কোনো গুরুত্ববোধই করলেন না। ঠিক আছে, তারপরে দেখো যে দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল। হোয়াট ইজ ফ্ল বলো তো? ফ্ল হচ্ছে প্রবলেম, ফ্লকে তুমি বলতে পারো হচ্ছে মিস্টেক। যে এই শিক্ষাদানের পদ্ধতিটা বা রাজা এতটাই স্যাটিসফাইড হয়েছে টিচারদের পড়ানোর দক্ষতা দেখে যে তিনি আসলে তিনি এখানে কোনো হচ্ছে খুঁত পান নাই ইন দ্য অ্যারেঞ্জমেন্ট। হোয়াট ইজ অ্যারেঞ্জমেন্ট? যে পড়াশোনার যে উপকরণ বলো, ওই পাখির যে খাঁচা বলো, বা এভরিথিং এতই গোছানো ছিল যে রাজা ভাবছে এখানের মধ্যে তো কোনো ফ্ল থাকতে পারে না, কারণ এখানের মধ্যে হচ্ছে ওরা খুব ভালো মতোই পাখিটাকে এডুকেট করতেছে। ঠিক আছে, দেখো, তো এটা তো ছিল বাইরের দৃশ্য। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলে থাকি, এটা আমি সবাইকে সব ক্লাসে বলে থাকি, কারণ হচ্ছে যে অনেক সময় হয় কি তোমরা শুধুমাত্র সারফেস লেভেলের বিষয়গুলোকে দেখো, যেগুলোকে তোমরা চোখে দেখতেছো, মানে যেগুলো তোমাদের সামনে আছে, কিন্তু হামেশাই তোমার যেটা হয় সেটা দেখা যায় না, যেটা হয় সেটা দেখা যায় না, এবং যেটা হয়ে থাকে সেটা আমরা দেখি না। ঠিক আছে, তো এখন দেখো তো, মহারাজা দেখছি কি যে পাখিটাকে ঠিকমতো শিক্ষিত করা হচ্ছে এবং সবাই খুব ব্যস্ত পাখিটাকে নিয়ে। তার মানে ওই যে বলো না যে তোমার হচ্ছে যে তোমার আয়োজন দেখে মনে হয় যে বিয়েটা কেমন হবে বা ধর একটা অনুষ্ঠান কেমন হবে। ঠিক আছে, জমকালো শুরু যেটাকে বলে। হ্যাঁ, ইনসাইড দ্য কেজ, ইনসাইড মানে ভিতরে, কেজ মানে খাঁচার, দেয়ার ওয়াজ নেইদার এনি গ্রেন নর আর ড্রপ অফ ওয়াটার। কিন্তু খাঁচার বাইরে ছিল এক রকমের চিত্র, পাখিটার স্বর্ণের খাঁচার ভিতরে ছিল আরেক রকম ভয়াবহ মর্মান্তিক চিত্র। কিরকম ছিল দেখো তো? কিন্তু পাখিটার যে খাঁচা ছিল ওইটার মধ্যে না ছিল কোনো শস্য, গ্রেন মানে শস্য, না ছিল আর ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানি। মানে পাখিটার খাঁচার ভিতরে না ছিল কোনো শস্য দানা, না ছিল কোনো পানি বা পানির ফোঁটা, অনলি রিমস। রিমস, হোয়াট ইজ রিম? রিমকে বলতে পারো তোমরা হচ্ছে হিপ, HEAP, হিপ। হিপ মানে স্তূপ। স্তূপ আকার থাকে না, যে ধরো এক গাদা বইয়ের স্তূপ, এক গাদা কাগজের স্তূপ। তুমি এটাকে হচ্ছে অনেকগুলো জিনিসকে একত্র রাখলে যেরকম দেখা যায়, এটাকে আমরা স্তূপ বলে থাকি, যে বালির স্তূপ, এনিথিং। ঠিক আছে, পাখির খাঁচার ভিতরে না ছিল কোনো শস্য দানা ওর খাওয়ার জন্য, না ছিল এক ফোঁটা ফানি, তাহলে কি ছিল দেখো? অনলি রিমস অফ টেক্সট। এখানে টেক্সট মানে ফন্ট না, এখানে টেক্সট হচ্ছে, টেক্সট মানে হচ্ছে বুক। টেক্সট মানে এখানে কি? বুক। তাহলে পাখির খাঁচার মধ্যে কোনো পানি ছিল না, কোনো হচ্ছে শস্য দানাও ছিল না, শুধু ছিল ঝাঁকে ঝাঁকে বই। ওয়ার বিং টর্ন। দেখো, হোয়াট ইজ টর্ন জানো তোমরা? এই যে বইগুলো ছিল এগুলার কাজ কি? এগুলো কি খুলে খুলে তোমার হচ্ছে পাখিটাকে পড়ানো হচ্ছিল? না। তাহলে কি করা হচ্ছিল? এই বইগুলোর পাতাগুলো টর্ন করে করে, মানে তোমার ছিঁড়ে ছিঁড়ে, পাখির বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কি করতেছিল? অ্যান্ড দ্য পিসেস অফ পেপার থার্স্ট ইনটু দ্য বার্ডস মাউথ। খুব বেশি মর্মান্তিক, আমরা একটু পড়লে বুঝবো এটা। ওরা কি করছে? পাখিটাকে শিক্ষিত করার জন্য পাখির খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, পাখিটাকে একটু শস্য দানাও দেয় নাই, একটু তোমার হচ্ছে এক ফোঁটা পানিও তারা দেয় নাই। তারা কি দিছে জানো? তারা বইগুলা ছিঁড়ে ছিঁড়ে, ওরা ভাবছে কি পাখিটা যদি বইয়ের পাতাগুলো খেয়ে ফেলে তাহলে মনে হয় পাখিটা শিক্ষিত হয়ে যাবে। স্ট্রেঞ্জ না তোমাদের কাছে? স্ট্রেঞ্জ মনে হয় না এটা? তো দেখো, এরকম একটা গল্প কম্পোজ করার মানে কি? কোনো হিডেন মিনিং কি এখানে থাকবে না? এরকমটা হতে পারে? অবশ্যই এখানে কিছু হিডেন মিনিংকে আমাদের রাইটার হচ্ছে এখানে রিফ্লেক্ট করার ট্রাই করতেছে। উনি আমাদেরকে বলতে চাচ্ছে যে আসলে না, এই গল্পটা আমি শুধু শুধু লিখি নাই, এটা আমি আমার সমকালীন কোনো একটা বিষয়কে, বা তোমরা ফিউচারে যেসব বিষয়কে ফেস করবা
যে প্রবলেমকে ফেস করবা ওগুলাকে আমি কিছুটা রিফ্লেক্ট করে যাচ্ছি আমার লেখার মধ্যে। লুক, বলছে পিস অফ পেপার, মানে তোমার হচ্ছে কাগজের বইয়ের পেপারের যেই পিসগুলো আছে, টুকরোগুলো আছে, থ্রাস্ট 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 মানে তোমার হচ্ছে জোর করে ঢুকিয়ে দেওয়া। যেমন দেখো, ধরো আমি একটা পেপারকে আমি ধরো একটা হচ্ছে ছোট একটা ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিলাম, থ্রাস্ট জোর করে ঢুকিয়ে দেওয়া। ইনটু বার্ডস মাউথ, ওরা কি করতেছিল, পাখির মুখের মধ্যে বইয়ের পেজ ছিঁড়ে ছিঁড়ে পেপারগুলোকে পাখির মুখের মধ্যে গুজে দিচ্ছিল, ঢুকিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য। হ্যাঁ, দ্য পয়েন্ট অফ আ কুইল, পয়েন্ট মানে মাথা, এটাকে বলে পয়েন্ট। কুইল মানে তোমার হচ্ছে এমন একটা কলমকে কুইল বলে। তোমরা কি দেখে থাকবে না যে পাখির পালক যখন তুমি তুলে ফেলবা, যখন তুমি পশমগুলোকে তুলে ফেলবা, তখন একটা শক্ত দানা থাকে না মাঝখানে, একটা তোমার হচ্ছে এটাকে কি বলে, তুমি এটাকে বডি বলতে পারো, তো ওইটাকে বলা হচ্ছে কুইল। পাখির পালকের কলম দিয়ে ওরা পাখির মুখের মধ্যে বইয়ের পিসটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল পাখিটা খাওয়ার জন্য, যাতে পাখিটা শিক্ষিত হতে পারে। ওকে, নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপড। তো একটা পাখি যখন দিনের পর দিন কোনো খাদ্য দানা পাবে না, যখন কোনো পানি পাবে না, তখন কি সে সার্ভাইভ করতে পারবে বলো তো? সে কয়দিন আর সার্ভাইভ করতে পারবে? তারপরে তার উপর চলতেছে অমানসিক নির্যাতন ডে বাই ডে, ঠিক আছে? তারপরে দেখো, অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপড, বলছে কেবলমাত্র তার গান গাওয়া বন্ধ হয়নি। দেখো, একটা পাখি নর্মালি কি করে বলো তো? তুমি দেখবা যে অল কাইন্ড অফ বার্ড, তারা নর্মালি তোমার কিচিরমিচির করে, তাদের কাজই হচ্ছে এটা। কিন্তু এই পাখিটা যখন এই অমানসিক নির্যাতনের শিকার হলো, সে তোমার হচ্ছে কি বলে, সে তার গান গাওয়া বন্ধ করে দিল। দেয়ার ওয়াজন্ট ইভেন স্কোপ ফর স্ক্রিচিং। সিং বলা হয় পাখি যখন তার সর্বশক্তি দিয়ে কোনো একটা কুহু কুহু বা ধরো অন্য অন্য পাখির যে ডাক আছে, কাকের ডাক, তো সিং বলা হয় যখন পাখি, একটা সুস্থ পাখি যখন ডাকে গান গায় সেটাকে বলে সিং। আর স্ক্রিচ, একটা ওয়ার্ড লক্ষ্য করো, স্ক্রিচ, SCREECHING, স্ক্রিচ। স্ক্রিচ শব্দকে আসলে তোমার মেইনলি স্ক্রিচ শব্দকে আমরা বলে থাকি হচ্ছে ইঁদুর। তো তোমরা চিনো ইঁদুরের একটা ডাক, শুনছো না তোমরা কখনো? বা ধরো একটা প্রাণী আছে, তোমরা জানো কি না, সেটার নাম হচ্ছে চিকা, খুবই কম পপুলার, তোমরা হয়তো চিনে থাকবে না। ওরকম যে একটা ক্ষীণ ডাক থাকে, একদম সূক্ষ্ম একটা ক্ষীণ ডাক থাকে, ওইটাকে বলি স্ক্রিচ। অনেক সময় পাখিরা যখন তোমার হচ্ছে দুর্বল হয়ে পড়ে, তখন তারা কাতরাতে কাতরাতে একটা শব্দ করে, এটাকে কি বলে, এটাকে তোমার হচ্ছে একটু আর্তনাদের মতো শোনা যায়, সেটাকে বলি স্ক্রিচ। বলছে এই কর্মকাণ্ডের কারণে, এইসব লোকের এই কর্মকাণ্ডের কারণে পাখিটার গান গাওয়া তো বন্ধ হয়েছেই, পাখিটা স্কোপ মানে কি সুযোগ, যে পাখিটা যে একটু একটু কাতরাবে, একটু যে সে যে একটু গঙ্গানের আওয়াজ করবে, তার সুযোগটাও পায় না, যে সে এতটাই টায়ার্ড ছিল। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ। কি বলছে যে সবার কাছে মনে হয় যে দেখতে ভালোই লাগতেছিল, বা এটা দেখতেও খুব ভালো লাগছিল যে সবাই পাখির শিক্ষা কার্যক্রম নিয়ে ব্যস্ত, কিন্তু তোমার হচ্ছে পাখিটা গান গাইতে পারতেছে না, পাখিটা একটু যে আর্তনাদ করবে তার শরীরে সেই শক্তিটুকু পাখি নেই। তারপরে দেখো, দিস টাইম, এই সময়ে, অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, যখন তোমার হচ্ছে যে কি বলে, যখন রাজা মাউন্ট মানে তোমার হচ্ছে আরোহণ করা, এটা গত ক্লাসে বলছিলাম যে কোনো শুধুমাত্র পাহাড়ের গায়ে যে তোমার আরোহণ করাকে মাউন্ট বলে তা না, কোনো জায়গাতে আরোহণ করা মানে তোমার হচ্ছে যে আরোহী অবস্থায় যাওয়ার জন্য আমরা যেখানে আরোহণ করি, এটা হাতি ঘোড়ার ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয়ে থাকে আর কি। তো মাউন্টেড দ্য এলিফ্যান্ট, হি অর্ডার্ড দ্য অফিসার। তো যারা রাজাকে বলছিল যে কি বলে যে রাজামশাই, আপনি তো শুধু শুধু এত মোহর খরচ করতেছেন, আপনার লোকেরা তো পাখিটাকে কোনো যত্নই নিচ্ছে না, পাখিটা তো শিক্ষিত হচ্ছে না। তো এই কথা শুনেই কিন্তু রাজা ওখানে আসছিল পাখিটাকে একদম সচক্ষে দেখার জন্য। তিনি সবই করলেন, তিনি সবার গতিবিধি লক্ষ্য করলেন, শুধুমাত্র তিনি একটা কাজ করেন না, তিনি পাখিটাকে ইন পার্সন দেখেন নাই। উনি বাহ্যিক সব আয়োজন দেখে তিনি ধরে ফেলছিলেন যে ভিতরে তোমার হচ্ছে যেন মহাযজ্ঞ চলতেছে, মহাসমারোহ চলতেছে, ঠিক আছে? তো এই গল্পের টুইস্ট তুমি কি লক্ষ্য করতে পারতেছো বলো তো? অতীতকালে বা বর্তমানকালে বলো বা ভবিষ্যৎকালে বলো, যে আমাদের উপর মহল থেকে, আমাদের উপর যারা একদম ঊর্ধ্বস্থান থাকে, যে আমাদের একটা দেশের দায়িত্বে বা ধরো একটা রাজ্যের দায়িত্বে, ওনারা যখন কোনো অর্ডার প্রদান করে আমাদেরকে, বা ধরো আমাদের যারা আছেন ওনাদেরকে,
ওগুলা কিন্তু তুমি দেখবে যে সবসময় আসলে বাস্তবায়িত হয় না, বা বাস্তবায়িত হলেও যেরকমভাবে উনি অর্ডার করছিল ওরকমভাবে হয় না। তো এখানের মধ্যে দেখো যে মহারাজা বলছিল পাখিটাকে শিক্ষিত করতে, ওরা তো এলাহি কাণ্ড করছে, কিন্তু তারা কিন্তু পাখিটাকে শিক্ষিত করতে পারে নাই। ইভেন কি হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি। তো যেহেতু মহারাজা ভাবলেন যে যারা সমালোচক ছিল তারা হয়তো তার নামে দুর্নাম রটানোর জন্যই বলছে যে পাখিটাকে শিক্ষিত করা হচ্ছে না, কিন্তু মহারাজা এসে তো দেখলেন যে অবস্থা তো খুবই এলাহি। তো উনি কি করছেন, হি অর্ডার্ড, এখানে হি মানে হচ্ছে কিং, অর্ডার্ড মানে তোমার হচ্ছে আদেশ করলেন, দ্য অফিসার, অফিসার যে অফিসার ছিল তাকে হচ্ছে কি বলে তোমার হচ্ছে আদেশ দিলেন, এন্ট্রাস্টেড উইথ তোমার হচ্ছে টুইস্টিং দ্য আর্টস অফ মিসচিফ মেকার্স। এয়ার, কান, টুইস্ট মানে তোমার হচ্ছে যে তোমরা জানো তো যে তোমার একটু মলে দেওয়া। তুমি ধরো একটা কলমকে তুমি ধরো যে এইরকম একটা সফট প্যানকে তুমি ধরো যে একটু গুলিয়ে ফেললা, একটু ধরো রাবারের মতো করে ফেলে, এটাকে বলে তোমার হচ্ছে টুইস্ট। তাহলে মিসচিপ মেকার্স টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার বলছে যে যারা তোমার হচ্ছে রাজার নামে যে দুর্নাম ছড়িয়েছিল যে পাখিটাকে শুধু শুধু কষ্ট দেওয়া হচ্ছে, কোনো শিক্ষিত করা হচ্ছে না, রাজা বলতেছেন যে ওই সমালোচনাকারীদের কান মলে দেওয়ার জন্য। কান টেনে দেয় না আমাদের, আমাদের প্রাইমারি স্কুলে আমাদের স্যার অনেক সময় আমাদের কান টেনে দিত না, ওরকমভাবে বলছে যে যারা আমার নামে সমালোচনা করছে, যারা মিথ্যা তথ্য ছড়াইছে আমার নামে, তোমরা তাদেরকে হচ্ছে কান মলে দাও, শাস্তি প্রদান করো আর কি, এটা বলছে। হ্যাঁ, তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো সবার কাছে? সবাই একটু কমেন্ট করো দেখি তো। এতটুকু বুঝে ফেললে আমাদের আর বেশি বাকি নাই কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে, কারণ তোমরা হচ্ছে ইতিমধ্যে শুরুর দিক এবং মিডল পার্টটা তোমরা অলরেডি হচ্ছে ক্লিয়ার করে ফেলছো। আর হচ্ছে যে কী বলে এটাকে, যে দুইটা বা হচ্ছে কি বলে দুইটা 1/3 এবং ধর 2/3 আমরা অলরেডি শেষ করে ফেলছি। যে পাখিটা অ্যাকচুয়ালি তোমার কিছুই শিখে নাই, পাখিটা কিছুই শিখে নাই, বরং তার জীবন নিয়ে টানাটানি হয়ে গেছে। আমরা আমাদের আজকে ক্লাসের শেষের দিকে তোমার হচ্ছে ফিগার অফ স্পিচ নিয়ে একটু আলোচনা করব, যে আসলে তুমি যখন একটা প্যাসেজ পড়বা, তোমার কিন্তু, আমি এটা অলরেডি বলে ফেলছি যে তোমাকে একটু ডিপলি দেখতে হবে। তোমরা এখন যেই পর্যায়ে আসো তোমাদের হায়ার সেকেন্ডারিতে, এখন কিন্তু তোমরা গদবাদা পড়লে হবে না ক্লাস 6-7 মতো, একটু বুঝতে হবে। তখন দেখবা যে নিজেই বানাই লিখতে পারতেছো, নিজেই কোশ্চেনগুলো আসলে আর তোমাকে প্যাসেজের দিকে খুঁজে খুঁজে আনসার বের করতে হচ্ছে না, তখন তুমি নিজেই বানিয়ে লিখতে পারবা। ওকে, দেখো, প্রেডিক্টেবলি, প্রেডিক্টেবলি, প্রেডিক্টেবলি মানে ধরো যে প্রেডিক্ট করতে পারিনি আমরা, যে আমরা অনেক সময় বলতে পারি যে আমি প্রেডিকশন দিলাম অমুক টিম জিতবে, আমি প্রেডিকশন দিলাম সে পাস করবে, এরকম আমরা বলি না। তো বাস্তবিকভাবেই কি বলো তো, তুমি এটাকে প্রেডিক্টিভলি ভাবে বলতে পারো যে বাস্তবিকভাবেই, বা বাস্তবিকভাবে বলতে পারো, বা ধরো হচ্ছে যে কি বলে এটা যে হবে এটা আমরা অনুমান করতে পারতেছি না, এটাকে বলে যে কি প্রেডিক্টেবলি। প্রেডিক্টেবলি দ্য ওয়ার্ড উইকনেন্ট, যে পাখিটা তোমার দুর্বল হয়ে গেছিল, উইথ এভরি পাসিং ডে, যে পাখিটার উপর যে কাণ্ডটা চলতেছিল, যেই পড়ার যে সিস্টেমটা ছিল তার উপরে, যে তাকে হচ্ছে যে বইয়ের পেপার ছিঁড়ে ছিঁড়ে তার মুখের মধ্যে দেওয়া হচ্ছিল, এরকম ছিল না। তো এইটার কারণে দেখো যতই দিন যাচ্ছিল, কোনো রকমের খাদ্য শস্য ছাড়া, কোনো এক তোমার হচ্ছে 1 ড্রপ অফ ওয়াটার ছাড়া সে আর কতদিন সার্ভাইভ করবে, সে তো অবশ্যই উইক হয়ে যাবেই। ঠিক আছে, তো দিন যত যায় তোতা পাখিটা ততই দুর্বল হয়। ঠিক আছে, অ্যান্ড লে হাফ ডেড, হাফ ডেড আমরা তোমার একটা ওয়ার্ড ইউজ করি না বাংলাতে, আধ মরা। হাফ অর্থ আধ, ডেড অর্থ মৃত, মানে অর্ধেক মৃত। ঠিক আছে, যেটাকে আমরা আধমরা বলে থাকি। তাহলে কোনো পানি, কোনো খাবার না পেয়ে পাখিটা একদম আধমরা হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড লে হাফ ডেড। ওকে, দেখো, তো পাখিটা তোমার হচ্ছে কোনো খাদ্য না পেয়ে, কোনো শস্য না পেয়ে একদম সে অর্ধমৃত হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে তার টিচাররা মনে করছে এটা হয়তো কোনো গুড সাইন, যে হয়তো পাখিটা শিক্ষিত হচ্ছে। তো দেখো বিষয়টা কীরকম স্ট্রেঞ্জ না, ওদের সাইকোলজিক্যাল যে থটটা ছিল এটা কীরকমভাবে চিন্তা করতেছিল তারা, যে তারা ভাবতেছিল যে পাখিটা ক্লান্ত হয়ে শুয়ে আছে, তার মানে হয়তো পাখিটা শিক্ষিত হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, সো দেখো তারপরে কি বলতেছে, যে গুড সাইন মানে এটা একটা ভালো লক্ষণ। ঠিক আছে, স্টিল ততক্ষণ পর্যন্ত যে এরকমভাবে দুর্বল হয়ে শুয়ে থাকার পরেও কিন্তু আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, ইনেট, এটাকে তোমরা ইনেট বলতে পারো। ইনেট মানে হচ্ছে যে সহজাত, প্রত্যেকটা প্রাণীর কিছু সহজাত তোমার হচ্ছে কোয়ালিটি থাকে, কিছু ধরো সহজাত, এটা কী বলে, যে কিছু গুণ থাকে, যে কোন একটা
কিছু করা। যেমন দেখো পাখিদের একটা সহজাত গুণ হচ্ছে তারা কিচিরমিচির করবে, তারা সকালে উঠবে, তারা চারিদিকে ঘুরবে, তাকাবে। একটা সহজাত প্রবৃত্তি কিন্তু এটা, ঠিক আছে? তো ইট উড ইট ইট মানে তোমার হচ্ছে এখানে পাখি, তোতা পাখিটা বা টিয়া পাখিটা হচ্ছে এখানে ইট বোঝাইছে, যে যদিও সে শুয়েছিল তারপরেও কিন্তু সে শুয়েও সে কী করতো, ইট উড লুক আউট, সে লুক আউট মানে বাইরে তাকাতো বা বাইরে দেখতো অ্যাট দ্য মর্নিং, সকালবেলায়। যখন সকাল হতো তার সেই সহজাত যে প্রবৃত্তি, সকালে উঠা, চারিদিকে দেখা, কিচিরমিচির করা, গান তো আর গাইতে পারতো না, কিচিরমিচির তো করতে পারতো না, কারণ সে টায়ার্ড ছিল, কিন্তু সে চারিদিকে দেখতো, তাকাতো, ঠিক আছে? মর্নিং লাইট, সকালের আলোকে সে দেখতো, অ্যান্ড ফ্লাটার্স ইট উইংস। ফ্লাটার মানে ধরো এটা কি বলে, যে জাপটানো বা ধরো ঝটকানো, পাখি তোমার হচ্ছে এরকমভাবে ডানা জাপটায় না, ওইটা বলছে এখানে, ফ্লাটার ইটস উইংস। বলছে পাখিটা তোমার হচ্ছে যদিও কিছু করতে পারতো না, গান গাইতে পারতো না, স্ক্রিচ করতে পারতো না, বাট অলদো সে তোমার হচ্ছে কি করতো, সকালের আলোতে সে তাকাতো, সে তোমার হচ্ছে যে কি বলে তার ডানা জাপটাতো যতটুকু সে পারতো, ইন আ রেফ্রিহ্যান্সিবল ম্যানার। হোয়াট ইজ রেফ্রিহ্যান্সিবল? একজন কেউ কমন করো দেখি তো, পারো কি না? রেফ্রিহ্যান্সিবল শব্দের মানে কি? রেফ্রিহ্যান্সিবল শব্দের অর্থ কি, কেউ বলতে পারবা? এনিওয়ান? আমি কিন্তু তোমাদের অলরেডি বলছি, তুমি একটা প্যাসেজ কি বুঝতে পারবা কি পারবা না, এটা তোমার হচ্ছে ডিপেন্ড করে তুমি সিনোনিম অ্যান্টোনিম পারো কি না, তুমি হচ্ছে এটা ডিপ মিনিংটা কি বলছে এখানের মধ্যে, এটা বুঝতে পারলে তুমি হচ্ছে প্যাসেজটা বুঝতে পারবা, ঠিক আছে? রেফ্রিহ্যান্সিবল শব্দের শাব্দিক অর্থ যদি আমরা বলি, খুব কাছের মিনিং, খুব ক্লোজেস্ট বেঙ্গালি মিনিং, সেটা হচ্ছে যে নিন্দনীয় বা ধরো খুবই অপমান সূচক। যে রেফ্রিহ্যান্সিবলকে আমরা কি বলতে পারি বলো তো? নিন্দনীয়। হোয়াট ইজ নিন্দনীয়? যেই জিনিসটা বা যেই কাজটা বা যে বিষয়টা আমাদেরকে, আমরা যখন চোখে দেখি তখন এটাকে আমাদের খুব দৃষ্টিকটু মনে হয়, ঠিক আছে? তোমরা দৃষ্টিকটু বলতে পারো না, নিন্দনীয় বললে ভালো হয় আর কি। তো পাখিটা যখন ডানা ঝাপটাতো, এই কাজটাকে ওই চারপাশে যে টিচার ছিল, যে পুলিশ ইন্সপেক্টর ছিল, যে তোমার স্ক্রাইবরা ছিল, যে ওয়ার্কম্যানরা ছিল, ওদের কাছে পাখির ডানা ঝাপটানোকে খুব বেশি নিন্দনীয় কাজ মনে হতো, ঠিক আছে? ইনফ্যাক্ট on some days it would try to cut the wires of the cage with its feeble beak. যে যদিও পাখিটা তোমার হচ্ছে খুব বেশি টায়ার্ড ছিল, বাট সাম ডেজ, কিছু কিছু দিনে বা মাঝে মধ্যে সে কি করতো, টু ট্রাই, এই পাখিটা চেষ্টা করতো টু কাটার জন্য। কি কাটার জন্য বলো তো? দ্য ওয়ার্স মানে তোমার হচ্ছে তার। তার মানে কি, একটা খাঁচা তোমার এরকম থাকে না, এই যে এরকম এরকম, তো ধরো সে ভিতরে শুয়ে আছে, সে তোমার কি করতো, যদিও কাটতে পারবে না, বাট সে ট্রাই করতো যে এই যে তোমার ওয়্যারগুলো আছে খাঁচার, এগুলো কাটার জন্য তার কি দিয়ে বলো তো? ফিবল মানে দুর্বল, ফিবল মানে তোমার হচ্ছে উইক। হোয়াট ইজ ফিবল? কি বলো তো? ফিবল শব্দের অর্থ দুর্বল, আর বিক মানে তোমার হচ্ছে লিপস, এটাকে আমরা ঠোঁট বলতে পারি, হ্যাঁ, লিপস। তাহলে দেখো তো যে একজন, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারো, হ্যাঁ? এই প্যাসেজ নিয়ে আমরা যতটুকু পড়লাম আমরা বাকিটাও শেষ করে ফেলবো আজকে, বাট তোমরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলবা, কারণ এই প্যাসেজটা আজকে আমরা ট্রাই করবো একদম কভার করে ফেলার জন্য, সব কিছু একদম এনিথিং, এই প্যাসেজ থেকে যা যা হতে পারে, যে কোনো কোশ্চেন হতে পারে, এটা তোমার হচ্ছে লিটারাল বা ধরো ডিপ, তোমার ধরো সারফেস লেভেলের, না হয় তোমার হচ্ছে একদম তোমার হচ্ছে কি বলে একদম যে এন্টায়ার যেই তোমার সামারিটা আছে ওখান থেকে। দেখো তো পাখিটা তোমার একটা খুব বেশি চেষ্টা করতো না, বাট সে মাঝে মধ্যে ট্রাই করতো এই যে খাঁচার যে তারগুলো আছে এগুলো কাটার জন্য তার দুর্বল ঠোঁট দিয়ে, ঠিক আছে? তারপরে দেখো, দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড। এটার পরে তোমার হচ্ছে ব্ল্যাক স্মিথ যে তোমার খাঁচাটা তৈরি করছিল, সে কী করছিল, অ্যারাইভড, পৌঁছে গেছে, উইথ হিজ ফার্নেস। দেখো ফার্নেস, হোয়াট ইজ ফার্নেস? আমরা চুল্লি বলি না, চুলো, তোমরা কামারদেরকে দেখো না যে ওরা যে তোমার হচ্ছে ওই যে তারা যখন আগুনে পোড়ায় কোনো লোহাকে, এটাকে আমরা চুল্লি বলতে পারি, হ্যাঁ? ব্যালোস মানে তোমার ধরো হাঁপড়, কি বলো তো? হাঁপড়। আর এখানে হ্যামার মানে তোমার হচ্ছে হাতুড়ি, কি বলো তো? হাতুড়ি। আর অ্যানবিল মানে তোমার হচ্ছে নেহাই, কি বলো তো? নেহাই। তো এগুলো তোমার হচ্ছে কামার, তোমার দেখবা যে একটা হাওয়া দেয় সে আগুনটাকে তোমার হচ্ছে একটু একটু তোমার জোরালো করার জন্য, ওইটা হাতুড়ি এবং তোমার হচ্ছে চুল্লি। কামারের যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে হাজির হয়ে গেছে এটা শোনার পর, যে আরে পাখিটা তোমার হচ্ছে যে ডানা, হয়তো সে আসলেই খাঁচাটা তার কেটে ফেলবে, ঠিক আছে? তারপরে দেখো কি হয়েছে, হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগান দেন।
তারপরে তোমার হচ্ছে এই যে কামারের বলে না যে শেকরার টুকটাক কামারের এক ঘা, তখনই এগুলো থান্ডারাস হ্যামারিং বিগান দেন। তারপরে তোমার হচ্ছে এইসব তোমার মেরামতের কাজ বা ধরো এই খাঁচাটাকে মেরামতের কাজ আবার শুরু হয়ে গেল। এ চেইন ওয়াজ ফাস্টেন্ড। দেখো এখান থেকে কিন্তু তোমার পাখিটার যেই একদম করুণ পরিণতি শুরু হয়েছিল এখান থেকে। এ চেইন ওয়াজ ফাস্টেন্ড। হোয়াট ইজ ফাস্টেন্ড বলো তো? ধরো আমার হাতের মধ্যে কেউ একটা শিকল দিয়ে এরকমভাবে বেঁধে ফেলছে, কি বলতো, বেঁধে ফেলছে, এটাকে আমরা বলতে পারি ফার্স্ট হ্যান্ড। দ্য বার্ডস ফুট, পাখিটার পায়ের মধ্যে তোমার শিকল বাঁধা হয়েছে। কি বাঁধা হয়েছে? শিকল। এটাকে আমরা জিঞ্জিরাবদ্ধ বলতে পারি আর কি। তো পাখিটার পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধা হয়েছে। অ্যান্ড উইংস ওয়ার ট্রিমড। ট্রিম শব্দের অর্থ হচ্ছে কাটা। এই ট্রিমের এতটুকু অংশ তুমি যদি কাট করে ফেলো, মানে আমরা ট্রিমকেই ট্রিম করে ফেললাম, ঠিক আছে? ট্রিমের একটা সিনোনিম কি হয়? কাট। কি হয়? কাট। তাহলে তারা কি করছে? পাখিটার পাখাগুলো বা ডানাগুলো কেটে দিছে। কি মর্মান্তিক না বলো তো? দ্য কিংস ব্রাদার্স ইন ল, ব্রাদার ইন ল, তোমার হচ্ছে রাজার যে ব্রাদার ইন লরা ছিল, তারা কি করছে? লুকড গ্রেটলি অ্যানয়েড। তারা খুব বিরক্ত, তারা খুব মানে রাজার যে ভগ্নিপতিটা ছিল, ওরা তোমার হচ্ছে এই দৃশ্যটা দেখতেছিল। এটা দেখে তারা খুব বেশি বিরক্ত বোধ করছে। কেন বলো তো? তারা বলছে যে তারা বিরক্তিবোধের কারণে দেশ সুখ তারা ঝাঁকাচ্ছিল, দেয়ার হেডস, তাদের মাথা ঝাঁকাচ্ছিল। অ্যান্ড সেড, মানে বিষয়টা হচ্ছে কি যে ওখানের মধ্যে রাজার ভগ্নিপতির উপস্থিত ছিল অ্যাট দ্যাট টাইম, ওই সময় যখন তাকে শিকল পরানো হয়, যখন তার ডানাগুলো কেটে দেওয়া হয়। তারা বিষয়টা খুব মন দিয়ে দেখলো, খুব বেশি বিরক্ত হলো এবং তারা মাথা ঝাঁকিয়ে বলল, ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস, এখান থেকে তোমরা লক্ষ্য করবে যে দ্য বার্ডস ইন দিস কিংডম, এই রাজ্যের পাখিগুলা আর স্টুপিড। বলছে নট জাস্ট যে এই রাজ্যের পাখিগুলা শুধুমাত্র যে বোকা তা কিন্তু না, দে আর অলসো আনগ্রেটফুল। হোয়াট ইজ আনগ্রেটফুল? অকৃতজ্ঞ। বলছে যে আমাদের মনে হয় না যে এই রাজ্যের পাখিগুলা যে কথা বলতে পারে না বা শাস্ত্রের কোনো লাইন পড়তে পারে না, বিষয়টা কিন্তু তা না। শুধু তা না, বরং তারা খুব অকৃতজ্ঞ। বলো তো ওরা এটা কেন বলছে? ওরা এটা বলছে এই সেন্সে যে যেহেতু মহারাজা ওই পাখিটাকে শিক্ষিত করার দায়িত্ব তার কাঁধে নিয়ে ফেলছে, তিনি কত কত মোহর খরচ করছেন পাখিটাকে শিক্ষিত করার জন্য, কিন্তু পাখিটা কি চাচ্ছে? সে শুয়ে আছে। সে না গান করতেছে, সে না তোমার হচ্ছে কিচিরমিচির করতেছে, সে না তোমার হচ্ছে কিছুই করতেছে না, বরং সে কী করতেছে? উল্টো এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সে কী করতেছে? তার ঠোঁট দিয়ে এটাকে কাটার চেষ্টা করতেছে। তো এটাকে খুব তাদের কাছে খুব বেশি অপমানসূচক মনে হয়েছে। তো ওই জন্য তারা এই কমেন্টটা করছে যে এই রাজ্যের পাখিগুলো যে শুধু বোকা তা না, তারা খুব বেশি কি বলে অকৃতজ্ঞ, ঠিক আছে? দেন তারপরে দ্য টিচার্স, শিক্ষকরা, আর্মড উইথ কুইল ইন ওয়ান হ্যান্ড। দেখো আমরা পড়ছিলাম কুইল মানে তোমার হচ্ছে যে পাখির পালকের যে কলম, এটাকে তোমার হচ্ছে কুইল বলা হয়। হ্যাঁ, আর্মড উইথ ইন ওয়ান হ্যান্ড বলছে যে এক হাতের মধ্যে একজন টিচার এক হাতের মধ্যে ওই যে কুইলটা ছিল, যে তোমার পাখির পালকের যে কলমটা ছিল, ওটা নিয়ে আসছে। অ্যান্ড লান্স, এটাকে তোমার লেন্স বলতে পারো। লেন্স মানে বর্ষা। কি বলতো? লেন্স শব্দের অর্থ কি? বর্ষা। একজন টিচার এক হাতে পাখির পালক, অপর হাতে বর্ষা, এই দুইটা নিয়ে সে কী করছে? গ্যাভ আ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ দ্য টিচিং। সে কী করছে? এক হাতে তোমার হচ্ছে যে পাখির পালকের কলমটা, আর এক হাতে বর্ষা নিয়ে সে কী করছে? ওই যে তোমার কি বলে শিক্ষাদানের একটা খুব বেশি প্রদর্শনী করলো। ডেমনস্ট্রেশন শব্দের সিনোনিম তোমরা ইউজ করতে পারো হচ্ছে ডিসপ্লে, প্রদর্শনী। কি বলতো? যে প্রদর্শনীটা তোমার হচ্ছে মহারাজা আসার পরে সে দেখাইছিল। ওভারঅল তুমি যদি চিন্তা করো, দেখবা যে এখানের মধ্যে অ্যাবসার্ড কথাবার্তা মানে হচ্ছে, বা ধরো অ্যাবসার্ড কাজ কারবার হচ্ছে এখানের মধ্যে, যেটার কোনো আসলে অন্তঃসার কিছুই নাই। তারপরে দেখো যে দ্য ব্ল্যাক স্মিথ, মানে ধরো যেই লোকটা তোমার হচ্ছে যে খাঁচা তৈরি করছিল, ট্রেড ফ্লাউরিস্ট, তোমার হচ্ছে কামারের বা ধরো ওই যে পাখির খাঁচা যে তৈরি করছিল, তার ট্রেড, তার ব্যবসাটা ফ্লাউরিস্ট। ফ্লাউরিস্ট শব্দ অর্থ তোমার হচ্ছে যে ফুলে ফেঁপে ওঠা বা খুব বেশি ইম্প্রুভমেন্ট পাওয়া। হ্যাঁ, তো তার ব্যবসাটা এতই ফ্লাউরিশ হয়েছে যে টু সাচ অ্যান এক্সটেন্ট মানে তোমার হচ্ছে যে বৃদ্ধি পাওয়া, যে ওই কামারের ব্যবসাটা এত পর্যায়ে বৃদ্ধি পাইছে যে দ্যাট গোল্ড অর্নামেন্টস, গোল্ড অর্থ স্বর্ণ, অর্নামেন্ট মানে অলংকার, স্বর্ণ অলংকার, ব্যাডেক্ট মানে সুসজ্জিত, মানে ধরো কারো পুরো বডির মধ্যে যদি শুধু স্বর্ণ আর স্বর্ণই থাকে, এটাকে আমরা ব্যাডেক্ট বলে থাকি। তো ধরো একদম অলংকারে অলঙ্কিত, ঠিক আছে? ব্যাডেক্ট ইন হিজ ওয়াইফস বডি, তার এই কামারের যে ওয়াইফ ছিল, তার শরীরের মধ্যে শুধু স্বর্ণ আর স্বর্ণ ছিল। তুমি নেকলেস বলো, চুড়ি বলো, এভরিথিং
কারণ সে অনেক টাকা আয় করছে, তার ব্যবসাটা এখন ফুলে ফেপে একাকার, ঠিক আছে। দেখো, অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টরস অল্টারনেস আর্নড হিমা মেডাল, এবং ওই যে পুলিশ ইন্সপেক্টর যে তোমার রাজার আদেশ মান্য করছিল, সে তোমার কি করছে, এখানে অল্টারনেস মানে তোমার হচ্ছে যে ভিজিল্যান্ট, সতর্কতা, ঠিক আছে, কি বলতো, ভিজিল্যান্ট, VIGILANT, ভিজিল্যান্ট। তাহলে পুলিশ অফিসারের বা পুলিশ পরিদর্শকের যেই সতর্কতা ছিল, এই জন্য সে একটা কি পাইছে বলতো, আর্নড হিম, তাকে পাইয়ে দিয়েছিল মেডেল, একটা পদক। মেডেল শব্দের বাংলা অর্থ কি বলতো, পদক। তাহলে দেখো যে এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম, যে যেই লোকই পাখিটার বিষয়ে কিছু একটা সার্ভ করছে, ছোট বড় যাই হোক, সে একটা পুরস্কার পাইছে, এবং খুব ভালো মাপের পুরস্কার কিন্তু, ঠিক আছে। তো কারণ এটা ছিল স্বয়ং মহারাজার কাছ থেকে একটা ডিরেক্ট অর্ডার। সো তোমরা কি বুঝতে পারছো বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। আমরা কিন্তু একদম লাস্ট পার্টে পৌঁছে গেছি, আমাদের হচ্ছে এই থাকে না যে একটা তোমার হচ্ছে একদম ক্লাইম্যাক্স, যেটাকে বলে ক্লাইম্যাক্স, যে কী হয় কী হয়, বা ধরো কী হবে কী হবে, এরকমটা থাকে না, যে খুব বেশি টেন্স থাকা, যে কোনো মুভির যখন এন্ডিং হয় না কোনো একটা মুভির, যে আসলে তোমার হচ্ছে যে এটার কি আসলে কি তারা কি এটা কি গুড এন্ডিং হবে নাকি ধরো খুব বেশি মেলানকলিক হবে, এটা কি তোমার হচ্ছে কমেডি হবে নাকি ট্রাজেডি হবে, এটা কি রোমান্টিক হবে নাকি ধরো ট্রাজিক হবে, ঠিক আছে। সো এই সমস্ত বিষয়গুলা তোমার যখন আমরা একটু কি বলে, আমরা যখন একটু ফোকাস করব, তখন আমরা তোমার হচ্ছে স্টার্টিং, মিডল পার্ট আর হচ্ছে তোমার এন্ডিংটা একটা লেসনের মধ্যে রিলেট করতে পারবো, যে এই গল্পটা শুরুটা হয়েছে কীভাবে, এইটার মিডলটা কীরকম চলতেছে, আর এটা শেষটা কী হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো ইভেনচুয়ালি কী হয়েছে বলো তো, দ্য বার্ড ডাইড, খুব বেশি মেলানকলিক কিন্তু এটা। দ্য বার্ড ডাইড, পাখিটা মারা গেল। হোয়েন ইট ডাইড, কখন এটা মারা গেল, ওয়াজ নট নোন, এই পাখিটা কখন মারা গেছে কেউই বলতে পারতেছে না। থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়া হয়, টু দ্য গড ফর সেইকেন। গড ফর সেইকেন শব্দ অর্থ তুমি বলতে পারো যে অভিশপ্ত, কি বলো তো, অভিশপ্ত। তাহলে ওই সমস্ত অভিশপ্তদের কারণে, অভিশপ্তরা কারা, ডিট্রাক্টরস। আমি গত ক্লাসে বলছিলাম ডিট্রাক্টরের একটা সিনোনিম কি হতে পারে বলতো, ক্রিটিক্স, CRI, কি বলতো, CRITICS, ক্রিটিক্স। ওকে, তাহলে তোমার হচ্ছে যে ওই সমস্ত সমালোচকদের কারণেই কি হয়েছিল, দ্য রিউমর ওয়েন্ট রাউন্ড। রিউমর মানে গুজব, রিউমর শব্দ অর্থ কি তোমরা জানো অলরেডি, রিউমর অর্থ গুজব, ওয়েন্ট রাউন্ড, ওয়েন্ট রাউন্ড মানে তোমার হচ্ছে যে ছড়িয়ে গেল। ওই যে তোমার বলে না যে দুঃসংবাদ খুব দ্রুত ছড়ায়, ভালো সংবাদের চেয়ে একটা দুঃসংবাদ এলাকার মধ্যে বা সোসাইটির মধ্যে খুব দ্রুত ছড়ায়, কিন্তু তোমরা এটা নিজেরাই প্র্যাকটিস করে দেখতে পারো, যে মানুষ খুব বেশি অ্যাটেনশন পে করে এইদিকে, ঠিক আছে। তো পাখিটা মারা গেল, কখন মারা গেল কেউই জানে না, কিন্তু সমালোচকদের বদৌলতে একটা গুজব ছড়িয়ে গেল এলাকার মধ্যে যে পাখিটা মারা গিয়েছে, দ্য বার্ড ইজ ডেড, দ্য বার্ড ইজ ডেড। যাকে শিক্ষিত করার জন্য এত আয়োজন, যাকে শিক্ষিত করার জন্য সবাই মিলে চেষ্টা করতেছিল, সবাই মিলে তোমার হচ্ছে কত কিছু করলো, আমরা অলরেডি পড়ে আসছি, বাট ইভেনচুয়ালি সে মারা গেল। দ্য কিং কল্ড হিজ নেফিউ, মহারাজা তার যে ভাগ্নেরা ছিল, তার ভাগ্নেকে ডেকে আনলো, অ্যান্ড সেইড, দেখো সেম কথা কিন্তু আমরা আগেও পড়ছিলাম, সেই যখন সমালোচকরা তার বিষয়ে বলছিল যে পাখিটা ঠিকমতো শিক্ষিত হচ্ছে না, তখনও কিন্তু রাজা তার ভাগ্নেকে ডেকে এনে সেম লাইনটাই বলছিল। লাইনটা কি বলতো, হোয়াট ইজ দিস আই হেয়ার, এটাকে দেখি বাংলাতে কি বলা যায় বলতো, যে আরে এ আমি কি শুনছি, এরকম বলি না আমরা। তো এরকম আর কি, যে মহারাজা তার ভাগ্নেকে বললো যে সবাই বলতেছে পাখিটা মারা গেছে, আমি এটা কি শুনতেছি, ও মাই গড। তারপরে ভাগ্নে বললো, ইউর ম্যাজেস্টি, মহারাজা বা ধরো রাজামশাই বা ধরো জাহাপনা, ঠিক আছে, যেটাই বলো না কেন তোমরা। দ্য নেফিউ রিপ্লাইড, তার ভাগ্নে বললো যে মহারাজা বা জাহাপনা, দ্য ভার্স এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড। এই লাইনটা নিয়ে আমরা আজকে একটু এলাবোরেটলি আলোচনা করবো, হ্যাঁ। আমি যে শুরু থেকে বলতেছি, তোমরা এই লাইনটা বুঝলে তোমরা হচ্ছে এই কয়েকটা লাইন আছে, তোমরা এগুলো বুঝলে হচ্ছে পুরো প্যাসেজটা বুঝে ফেলবা। কেন বুঝবা আর এটা আমি কেন বললাম, এটা আমরা একটু লাস্টে আলোচনা করবো, হ্যাঁ। এটাকে আমি একটু আন্ডারলাইন করে ফেললাম। মহারাজা জিজ্ঞেস করছে যে আমি কি শুনতেছি, পাখিটা কি আসলেই মারা গিয়েছে? আর তার ভাগ্নে কি বলছে যে মহারাজা, পাখিটার শিক্ষা সমাপ্ত হয়েছে, পাখিটার শিক্ষাদান কার্যক্রম সমাপ্ত হয়েছে। দ্য কিং আস্কড, তারপরে মহারাজা আবার সেকেন্ড তাকে জিজ্ঞেস করলো যে
ডাজ ইট হোপ? আমরা হোপ মানে পড়ছিলাম তো ফার্স্ট ক্লাসে, দেখি বলো তো হোপ মানে কি? হোপ আমরা হোপ বলি না অনেক সময় কাউকে থামানোর জন্য, কিন্তু হোপ মানে কিন্তু একটা তোমার কি বলে, একটা খুব বেশি পপুলার একটা কি বলে এটাকে, খুব বেশি একটা পপুলার ওয়ার্ড আছে, বাংলা ওয়ার্ড, হ্যাঁ, হোপ, HOP, হোপ। বলো দেখি কেউ পারো কিনা বলো তো, একটু কমেন্ট করে ফেলো। হোপ বলো। তো মহারাজা জিজ্ঞেস করছে যে ডাজ ইট হোপ, এটা কি তোমার হচ্ছে কি, এটা কি তোমার হচ্ছে হোপ করতে পারে? অ্যান্ড হোয়াট ইজ হোপ? আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি যে হোপ মানে তোমার হচ্ছে লাফানো। কি করা বলো তো? লাফানো। আমি বলছিলাম আগে যে পাখি যখন তোমার মাটিতে নামে তারা কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ায়। খরগোশ কিন্তু তোমার, খরগোশ ক্যাঙ্গারু এরা কিন্তু একটা সময় লাফিয়ে লাফিয়ে বেড়ায়, ঠিক আছে? তো এটাকে বলা হয় হোপ। তো মহারাজা ওকে জিজ্ঞেস করছে যে যে কি বলো তো, যে হচ্ছে যে পাখিটা কি তোমার হচ্ছে লাফিয়ে বেড়াতে পারে এখন? লাফিয়ে বেড়াতে পারে? তো গড ফরবিড, আমরা বলি না যে আল্লাহ না করুক, আল্লাহ না করুক বলি না আমরা, এটাকে বলে যে গড ফরবিড, সেড দ্য নেফিউ। যে বলছে যে পাখিটাকে লাফাতে পারে, ও ওর তার ভাগ্নে বলছে আল্লাহ না করুক, হ্যাঁ। ডাজ ইট স্টিল ফ্লাই? তখন যে তার মহারাজা বলছে যে কি এটা কি এখন উঠতে পারে, পাখিটা কি উঠতে পারে এখন? তখন তার ভাগ্নে বলছে নো, না পাখিটা উঠতে পারে না। দেখো কি কনভারসেশনটা কীরকম যাচ্ছে বলো তো, যে একটা পাখি শিক্ষাদান, বা ধর একটা পাখি শিক্ষিত হতে গিয়ে সে মারা গেল। এখন এই যে কথাটা, এটার মধ্যে কিন্তু একটা বিগ লেসন লুকিয়ে আছে। আমি কিন্তু এটা শুরু থেকে তোমাদেরকে বলতেছি, একদম শুরু থেকে, যে আসলে এটা কিন্তু জাস্ট একটা সাধারণ কথা না, এটার মধ্যে একটা লেসন লুকিয়ে আছে এটার মধ্যে, ঠিক আছে? তারপরে দেখো যে তোমার হচ্ছে ডাজ ইট স্টিল সিং, বলছে পাখিটিকে এখনো গান গাইতে পারে? তখন তোমার হচ্ছে নেফিউ বলছে না, ও এখন গানও গাইতে পারে না, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে তোমার হচ্ছে রাজা তাকে জিজ্ঞেস করলো যে পাখিটা কি গান গাইতে পারে কিনা, তো তার নেফিউ বলছে যে না, সে গান গাইতে পারতেছে না। ডাজ ইট স্ক্রিচ ইফ ইট ইজন্ট ফ্যাড, যদি পাখিটিকে কেউ খাদ্য খাইতে না দেয় সে কি তোমার হচ্ছে চেঁচায়, সে কি তোমার হচ্ছে আর্তনাদ করে? স্ক্রিচ শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে যে চেঁচানো, চেঁচানো, বা তুমি এটাকে বলতে পারো আর্তনাদ করা, হ্যাঁ। কি বলো তো? আর্তনাদ করা। স্ক্রিচ শব্দের শাব্দিক অর্থ কি? যে তোমার ধরো যে আর্তনাদ করা বা ধরো চেঁচানো কোনো একটা কারণে, এবার ধরো খাবার না পাওয়ার কারণে বা ধরো কোনো বিষয়ে রাগান্বিত হওয়ার কারণে, হ্যাঁ। এবার লক্ষ্য করো যে ব্রিং ইট টু মি, এবার মহারাজা বলতেছে তার ভাগ্নেকে যে পাখিটাকে আমার কাছে নিয়ে আসো। ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, যাতে করে আমি এটাকে দেখতে পারি। সেড দ্য কিং, রাজা বললেন যে যাও পাখিটাকে আমার কাছে নিয়ে আসো, আমি এটাকে দেখতে চাই। তারপরে দেখো দ্য ওয়ার্ড কেম, একটা পাখি শিক্ষিত হতে গিয়ে সে তার জীবন হারিয়ে ফেলছে। অবশ্য আমাদের এখানে খুব বেশি মেলানকলিক হওয়া উচিত ফর সাম রিজন, অ্যান্ড আসলে তার ভাগ্য খুবই খারাপ। এবং এই গল্পের আন্ডারে রবীন্দ্রনাথ একটা বিগ মেসেজ ক্যারি করতেছে, আমরা এটা একটু পরে শিখব। দেখো দ্য বার্ড কেম, পাখিটাকে নিয়ে আসা হলো, অ্যালং উইথ ইট, এখানে ইট মানে হচ্ছে এই যে বার্ডটা, ঠিক আছে? পাখিটার সাথে, পাখিটাকে তো নিয়ে আসা হলোই, পাখিটার সাথে দেখো তো, পাখিটার পাখিটার সাথে কি আসলো? দেখো অ্যালাং, অ্যালাং উইথ ইট, পাখিটার সাথে আসলো দ্য ইন্সপেক্টর। ইন্সপেক্টরের শাব্দিক বাংলা অর্থ কী হয়? পরিদর্শক। কি বলতো? ইনভিজিলেটর, যেটাকে আমরা আরেকটা বাংলা ইংরেজি সিনোনিম বলতে পারি ইনভিজিলেটর, ঠিক আছে? তাহলে পাখিটার সাথে আসলো কি? ইন্সপেক্টর আসলো। এ গার্ড, গার্ড মানে ধরো তোমার হচ্ছে যে থাকে না যে রক্ষী, রক্ষী, হ্যাঁ। তারপর দেখো যে ক্যাভালরি অফিসার, ক্যাভালরি মানে অশ্বারোহী। কি বলতো? ক্যাভালরি মানে কি? অশ্বারোহী, অশ্বারোহী। অফিসার মানে অফিসার, একজন অশ্বারোহী অফিসারও আসলেন। দ্য কিং প্রেসড দ্য বার্ড, দেখো কত বেশি মেলানকলিক বিষয়টা। মৃত পাখিটাকে রাজার সামনে নিয়ে আসা হয়েছে, রাজা তাকে চাপ দিয়ে দেখলেন। অনেক সময় আমরা তোমার নাড়ি পরীক্ষা করি না, যে নাড়ি চলাচল করতেছে কিনা, নাকি মারা গেল কিনা, আবার এরকম আমরা চেক করি না মাঝে মধ্যে। তো পাখিটাকে যখন নিয়ে আসা হয়েছে তখন রাজা কি করছে? দ্য কিং প্রেসড, প্রেস মানে ধরো যে এই আমরা সুইচ প্রেস করি না, চাপ দিয়ে দেখি না আমরা, ওরকম আর কি, হ্যাঁ। দ্য কিং প্রেসড দ্য বার্ড, রাজা পাখিটাকে চাপ দিয়ে দেখলো। ইট মেড, এখানে ইট মানে হচ্ছে বার্ড, এটা আমি অলরেডি বলছি। ইট মেড নো সাউন্ড, কিন্তু একটা অ্যালাইভ বার্ডকে তুমি যখন ধরবা তখন সে অবশ্যই চিৎকার দিয়ে উঠবে, সে তোমার থেকে ছাড়া পেতে চাইবে, কিন্তু কিছুই করে নাই পাখিটা। ইট মেড নো সাউন্ড, কোনো শব্দ করে নাই পাখিটা, কোনো শব্দ করে নাই। নট ইভেন আ
স্কুইক, হোয়াট ইজ স্কুইক, কেউ বলতে পারবা? এনিওয়ান? স্কুইক শব্দটা একটু আনকমন। স্কুইক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তুমি যখন কোনো প্রাণীকে ধরবা তখন সে তোমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য যে কাতরানোর শব্দটা করে সেটাকে বলে স্কুইক। মনে থাকবে তোমাদের? স্কুইককে তোমরা অনেকটা হচ্ছে স্ক্রিসের মতোই বলতে পারো, বাট স্কুইকটা একটু ডিফারেন্ট। স্কুইকটা তোমার হচ্ছে যে কারো কোনো প্রাণী যখন তার জীবনের আকুতি জন্য কারো কাছে থেকে ধরো মুক্তি কামনা করে, যখন একটা শেষ চেষ্টা করে সেটাকে আমরা স্কুইক বলতে পারি। হ্যাঁ, অনলি ইটস স্টমাক। দেখো, তো রাজা যখন তাকে টাচ করলো, যখন তাকে প্রেস করলো, সে কোনো সাউন্ড করে নাই, সে মানে চলে যাওয়ার ট্রাই করে না, সে কিছুই করে নাই। কি করছে সে? দেখো তো, অনলি ইটস স্টমাক। স্টমাক মানে কি বলতো? তার পাকস্থলী বা ধরো তার পেট থেকে লেট আউট দ্য রাসলিং নয়েজ অফ ড্রাই পিসেস অফ পেপার। কেবলমাত্র পাখিটার পেট থেকে শুকনো কাগজের যে খসখস শব্দ এটা বেরিয়ে আসতেছিল, কারণ তার টিচাররা বা তার পণ্ডিতরা কিন্তু তাকে কোনো রকমের খাদ্য শস্য বলো, কোনো রকমের পানি বলো, এগুলোতে কিন্তু তারা কিছুই দেয় নাই। তারা জাস্ট পাখিটাকে কিছু বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে একটা কুইলের মাধ্যমে বা ধর একটা পাখির পালকের যে কলম ওইটার মাধ্যমে তাকে খাওয়াচ্ছিল। কি খাওয়াচ্ছিল? বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে কাগজ খাওয়াচ্ছিল। ঠিক আছে, তো এটা তার পেট ভর্তি হয়ে গেছিল না, এই জন্য মহারাজা যখন তাকে প্রেস করছে পাখিটার পেটে, তখন ওখান থেকে একটা খসখস শব্দ আসছে। কিসের শব্দ বলো তো? খসখস শব্দ শুকনো কাগজের। দেখো, এখন দেখো আমাদের স্টোরি কিন্তু এখানে শেষ। একটা মেলানকলিক এন্ডিং হয়েছে না এটার মধ্যে? একটা পাখিকে শিক্ষিত করতে গিয়ে সে মারা গেল। ঠিক আছে, তারপরে দেখো যে আউটসাইড, এবার হচ্ছে যেহেতু তিনি রবীন্দ্রনাথ, তিনি হচ্ছে একটা এন্ডিংকে খুব বেশি কি বলে, খুব বেশি রিফ্লেক্ট করবেন যাতে হচ্ছে এটা একটু ড্রামাটিক্যালি এন্ড করতে পারেন বা ড্রামাটিক্যালি শেষ করতে পারেন। ইভেন তোমরা দেখবা যে এরকম অনেক সময় বলা হয়ে থাকে যে মানুষের জীবনের সাথে প্রকৃতির মধ্যেও কিছু কিছু জিনিস ঘটে থাকে যেটাকে আসলে আমরা হয়তো সবসময় খেয়াল করি না, বা মাঝে মধ্যে আমাদের এটা চোখের ভুলে বা ধরো মনের ভুলে আমাদের চোখে পড়েও যায়, ওরকম কিছু একটা। হ্যাঁ, যে অনেক সময় এরকম বলা বলা হয়ে থাকে যে একটা নিষ্পাপ প্রাণীর মৃত্যুতে আসমান জমিন সবাই কাঁদে বা ধরো সবাই কষ্ট পায়, বা পৃথিবীর মধ্যে যত অ্যালাইভ অ্যানিমেল আছে সবাই কিন্তু কষ্ট পায় একটা নিষ্পাপ প্রাণীর মৃত্যুতে। ঠিক আছে, তো আউটসাইড এই সিনারিও যখন ঘটতেছিল, যে রাজা যখন মৃত পাখিটাকে দেখতেছিল, এই সময়টা তো ভিতরে ঘটতেছিল, ইনসাইড অফ দ্য কিংস প্যালেস। কিন্তু আউটসাইড দ্য গ্রিন শুট, শুট মানে তোমার হচ্ছে, এটাকে তুমি শুট বলতে পারো হচ্ছে যে চারা থাকে না, যে ধরো চারা গাছ বা ধরো অঙ্কুর, অঙ্কুর তো ছিল যেটা বীজ থেকে যখন জাস্ট একটা চারা ফেটে বের হয়, এটাকে আমরা অঙ্কুরোদ্গম বলি না? তো দ্য শুটস অফ আর্লি স্প্রিং, বসন্তের একদম প্রথম যেই অঙ্কুরগুলো থাকে ওগুলা সাই। সাই শব্দের অর্থ কি বলতো? সাইট, দীর্ঘশ্বাস ফেলা। যে বসন্তের প্রথম অঙ্কুরোদ্গমগুলো তোমার হচ্ছে দীর্ঘশ্বাস ফেলতেছিল ইন সাউথার্লি ব্রিজ। সাউথার্লি তোমার হচ্ছে যে দক্ষিণা, ব্রিজ মানে তোমার হচ্ছে বাতাস। আচ্ছা, একটা কোশ্চেন আনসার দাও তো আমাকে, যে উইন্ড অ্যান্ড ব্রিজ, উইন্ড অ্যান্ড ব্রিজ এটার মধ্যে তফাৎটা কি? কেউ বলতে পারবা? একটু শর্টলি বলে দিই। হ্যাঁ, উইন্ড অর্থ বাতাস, ব্রিজ শব্দের অর্থ বাতাস। এটার মধ্যে তোমার অ্যাকচুয়াল ডিফারেন্টটা হচ্ছে যে উইন্ড মানে তোমার হচ্ছে বলা হয় যে ঝড়ো বাতাস। কি বলতো? কালবৈশাখী থাকে না, বা ধরো একটা জলোচ্ছ্বাস হচ্ছে, বা ধরো সাইক্লোন হচ্ছে, বা ধরো কোনো সিডর হচ্ছে, এমন বাতাসকে উইন্ড বলা হয় যেটা খুব বেশি ফোর্সফুল হয়ে থাকে, যেটা অনেকটা বিষয়কে ধরো নাড়িয়ে দেয় বা ধরো ভেঙে চুরমার করে ফেলে। ঠিক আছে, কালবৈশাখীর মতো, ওটাকে বলা হচ্ছে উইন্ড। আর ব্রিজ শব্দের অর্থ কিন্তু বাতাসই। কিন্তু অনেক বাতাস থাকে না যে একদম আমাদের মন জুড়িয়ে দেয়, আমাদের অন্তরকে শান্ত করে দেয়, ব্রিজ। তো ব্রিজকে তুমি বলতে পারো হচ্ছে মৃদু মন্দু বাতাস। কি বলতো? মৃদু মন্দু বাতাস, মৃদু মন্দু বাতাস মানে সফট একটা বাতাস আসবে যেটা তোমার হচ্ছে তোমার বডি অ্যান্ড সোলকে পুরো একদম হিল করে দিবে। ঠিক আছে, তো বলছে যে কি, যখন পাখিটা রাজপ্রাসাদে আসছিল, যখন রাজা তাকে চেক করতেছিল যে সে কি বেঁচে আছে নাকি মরে গেছে, তখন বাহিরে মানে বাহিরের পরিবেশে বা বাহিরের নেচারের মধ্যে শুটস অফ আর্লি স্প্রিং, বসন্তের নতুন অঙ্কুরোদ্গমগুলো সাইড, তারা দীর্ঘশ্বাস ফেলতেছিল। তারা দীর্ঘশ্বাস আমরা কখন ফেলি বলতো? যখন আমাদের লাইফে খুব বেশি স্যাড কিছু ঘটে, খুব বেশি কষ্টের কিছু ঘটে আমাদের লাইফে, যে আসলে আমরা
আমরা আসলে নিজেদেরকে আসলে কন্ট্রোল করতে পারবো, তখন আমরা একটা দীর্ঘ শ্বাস ফেলি, তাই না? তো এই বসন্তের নতুন অঙ্কুরোদ্গমগুলো কিন্তু দীর্ঘশ্বাস ফেলতেছিল। কোথায়? দক্ষিণা বাতাসে। এখানে তিনি একটা ড্রামাটিক লাইনকে অ্যাটাচ করে দিয়েছেন যাতে তার এন্ডিংটা একটু ডিফারেন্ট হয়। দেখো, ফিলিং মানে পরিপূর্ণ করতেছিল তাদের এই দীর্ঘশ্বাসটা কি করতেছিল? পরিপূর্ণ করতেছিল। কাকে পরিপূর্ণ করতেছিল বলতো? দ্য স্কাই, আকাশকে। কি বলতো? আকাশকে পরিপূর্ণ করতেছিল। যে আকাশটা তোমার কই ছিল বলতো? অ্যাভাব। আকাশটা ছিল উপরে। কার উপরে? দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ। দেখো, বার্ডিং মানে ধরো তোমার হচ্ছে যে ধরো অঙ্কুরোদ্গম বা ধরো যে একটা চারার যে তোমার বড় হওয়ার যে প্রসেসটা, বার্ডিং, হ্যাঁ, যেটাকে আমরা তোমার হচ্ছে মুকুল বলতে পারি, বা ধরো যে অঙ্কুরোদ্গম তুমি বলতে পারো। দ্য বার্ডিং ফরেস্ট্রিজ মানে তোমার হচ্ছে যে বনু গাছ যেগুলো থাকে, ওগুলার যে তোমার অঙ্কুরোদ্গম, এই অঙ্কুরোদ্গমের উপরে তোমার আকাশটা আছে, এই আকাশকে তারা ভরিয়ে দিচ্ছিল দীর্ঘশ্বাস ফেলে। কারা বলো তো? এই যে শুটস অফ আর্লি স্প্রিং। তাহলে বসন্তের প্রথম যে অঙ্কুরোদ্গম বা যে চারাগুলো ছিল, ওগুলো তোমার হচ্ছে তাদের দীর্ঘশ্বাস দিয়ে পুরো প্রকৃতিটাকে বা পুরো আকাশটাকে তারা ভরিয়ে দিচ্ছিল। যেটা আমি বললাম যে একটা ইনোসেন্ট প্রাণীর বা ধর একটা ইনোসেন্ট ক্রিয়েচারের মৃত্যুর কারণে তোমার পুরো নেচার কিন্তু তোমার গ্লুমি হয়ে যায়, মেলানকলিক হয়ে যায়। কারণ সে কোনো ফল্ট করে নাই, সে তোমার হচ্ছে নেচারের মধ্যে কোনো মিস্টেক করে নাই, তো তার মৃত্যু অবশ্যই সবাইকে কাঁদাবে, এরকমই তো হওয়ার কথা। দেখো, উইথ উইস্টফুল মেলানকলি, একটা ধরো তোমার হচ্ছে মেলানকলি অর্থ কি? আমরা কি বলতে পারি? যে ধরো শোক বা ধরো খুব বেশি কষ্টর, এরকম একটা বিষয়। যে একটা আক্ষেপ থাকে না, ধরো যে কারো মৃত্যুর পরে নর্মালি কি হয়ে থাকে যে তার বিষয়ে অনেক বিলাপ করা হয়, তাকে নিয়ে অনেক বেশি ধরো যে তার তাকে নিয়ে অনেক শোক প্রকাশ করা হয়, হ্যাঁ। তো মেলানকলি তোমার হচ্ছে উইথ উইস্টফুল মেলানকলি, যে একটা ধরো একটা ইচ্ছা সূচক কষ্টের মাধ্যমে তারা হচ্ছে তাদের দীর্ঘশ্বাস ফেলে ফেলে পুরো আকাশটাকে ভরিয়ে দিচ্ছিল। এটার মানে কি? দেখো, এই দুইটা লাইনের মানে তোমার হচ্ছে যে যেই তোমার আর্লি শুটসরা ছিল, যেই বসন্তের যে প্রথম অঙ্কুরোদ্গমগুলো ছিল, ওগুলো তোমার হচ্ছে এই প্রাণীর মৃত্যুতে, এই তোতা পাখির মৃত্যুতে পুরো আকাশটাকে দীর্ঘ শ্বাস ফেলে ভরিয়ে দিচ্ছিল। তার মানে এটা হচ্ছে যে পুরো প্রকৃতি ওই পাখিটার জন্য স্যাড হয়ে গিয়েছিল, তার মৃত্যুতে সবাই একদম শকড হয়ে গিয়েছিল, শুধুমাত্র ওই রাজা এবং তার অমাত্যরা ছাড়া। ঠিক আছে? তো আশা করি আমাদের হচ্ছে মোটামুটি ক্লিয়ার। এখন আমরা হচ্ছে একটু প্যাসেজের একটু ডিপ থেকে আলোচনা করব, যে আসলে আমি শুরু থেকে বলে আসছি যে তোমরা একটা প্যাসেজ বুঝবা কি বুঝবা না, এটা ডিপেন্ড করে তোমাদের ইন্টারটেক্সচুয়ালিটি, সিনোনিম অ্যান্টোনিম। তারপর তুমি বলতে পারো হচ্ছে যেমন দেখো যে এটা হতে পারে যেমন কি বলো, এটা হতে পারে তোমার হচ্ছে যে ফিগার অফ স্পিচ, গ্রামাটিক্যাল আইটেমস, লিটারারি ডিভাইসগুলো, হ্যাঁ। তো এখানের মধ্যে দেখো, আমরা আজকে কিছু লিটারারি ডিভাইস নিয়ে আলোচনা করব যেগুলো রবীন্দ্রনাথ এই প্যারোস্টেলের মধ্যে আলোচনা করেছে। এর আগে আমরা একটু প্র্যাকটিস করে নেই যে আমরা যেহেতু এগুলো পড়লাম, আমরা আসলে কতটুকু বুঝেছি বা আমাদের আসলে কতটুকু বোধগম্য হলো, হ্যাঁ। আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে ফেলি শর্ট টাইমের মধ্যে। দেখো, প্রথম এমসিকিউ, হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন দ্য কিং ওয়ান্টেড টু এডুকেট দ্য ওয়ার্ল্ড? সবাই বুঝছো কোশ্চেনটা? হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন দ্য কিং ওয়ান্টেড টু এডুকেট দ্য বার্ড? কেন মহারাজা কেন চাচ্ছিলেন যে পাখিটাকে শিক্ষিত করার জন্য? এটা তার মেইন কারণ কি ছিল? এটার মেইন কারণ তোমার হচ্ছে কি, হি লাভ দ্য বার্ড সং, এটা ছিল না। হি থট দ্য বার্ড ওয়াজ ইউজলেস অ্যান্ড অ্যাট টু মাচ ফরেস্ট ফুড, এটা ছিল নাকি? হি ওয়ান্টেড দ্য বার্ড টু রিসাইট স্ক্রিপচার পারফেক্টলি, এটা ছিল নাকি? হি ওয়ান্টেড টু প্রুভ হিজ কিংডমস ইন্টেলেকচুয়াল সুপেরিয়রিটি, এটা ছিল। তো এটার মধ্যে আমরা সবগুলো পড়ার পরে কি মনে হয় তোমাদের বলো তো? আমাদের অ্যাকচুয়াল রিজন ছিল হচ্ছে বি, যে মহারাজা চাচ্ছিল যে পাখিটা যেহেতু ইউজলেস, সে কোনো কাজে আসতেছে না, তো দ্যাটস ওয়াই তিনি কি করছেন, এবং সে অনেকগুলো ফল খেয়ে ফেলতেছে, দ্যাটস ওয়াই তিনি বলতেছেন পাখিটাকে শিক্ষিত করতে হবে। তাহলে হয়তো তার মধ্যে কিছু আদব কায়দা ফিরে আসলেও আসতে পারে। ঠিক আছে? তারপরে দেখো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। টু হুম ডিড দ্য কিং এন্ট্রাস্ট দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড? বলো, কার উপরে তোমার হচ্ছে মহারাজা এই গুরুতায় দায়িত্বটা প্রদান করছিলেন, যে তার পাখিটাকে শিক্ষিত করার দায়িত্বটা কার উপরে পড়ছিল বলো তো? কার উপরে পাখিটাকে শিক্ষিত করার গুরু দায়িত্বটা পড়েছিল? দ্য রয়্যাল স্কলার্স, দ্য মিনিস্টার, নাকি দ্য কিংস নেফিউ, নাকি দ্য কোর্ট মিউজিশিয়ানস? কোনটা বলো তো? এখানে হবে তোমার কিংস নেফিউ। আচ্ছা, তোমরা হচ্ছে থার্ড নাম্বারটা, হোয়াট ওয়াজ দ্য স্কলার্স ফার্স্ট কনক্লুশন অ্যাবাউট হোয়াই দ্য বার্ড ওয়াজ ইগনোরেন্ট?
কেন বলো তো, হোয়াট ওয়াজ দ্য স্কলার্স ফার্স্ট কনক্লুশন অ্যাবাউট হোয়াই দ্য বার্ড ওয়াজ ইগনোরেন্ট? স্কলাররা বা পণ্ডিতরা ভেবে কি সিদ্ধান্ত পেয়েছিল যে পাখিটার অজ্ঞ হওয়ার প্রধান কারণ কি হতে পারে বলো তো? বি নাম্বারটা, দ্য বার্ড নেস্ট অফ স্ট্র অ্যান্ড টুই কুড নট হোল্ড মাস নলেজ, যে পাখিটা যেহেতু একটা খড়কুটার ঘরে বাস করে, তো যে ব্যক্তি খড়কুটার ঘরে বাস করে সে কি অনেক জ্ঞান ধারণ করতে পারে? তাদের নলেজটা ছিল এরকমই, তারা এটাই বিলিভ করতো যে জ্ঞানী হতে গেলে একটা বড় ঘরে বাস করতে হবে, একটা বড় অট্টালিকার মধ্যে বাস করতে হবে, ঠিক আছে? তো তোমরা দেখো নেক্সট কোশ্চেনটা, হু ওয়াজ রেসপন্সিবল ফর বিল্ডিং দ্য গিল্ডেড কেজ? এটা তোমরা আনসার করে ফেলো। তারপরে হোয়াট ডিড দ্য স্ক্রাইবস ডু টু কন্ট্রিবিউট টু দ্য এডুকেশন প্রসেস? এটা স্ক্রিনশট দিয়ে রাখো বা কমেন্টে আনসার লিখে ফেলতে পারো। তারপরে 6 নাম্বারটা দেখো, হাউ ডিড দ্য স্ক্রাইবস ক্যারি অ্যাওয়ে দেওয়ার ওয়েজেস? দেখো খুবই ইজি এটা, যে তোমার লিপিকাররা তাদের মজুরিগুলা কিসের উপরে ভর করে বা ক্যারি করে নিয়ে যাচ্ছিল? এটা আমরা পড়ছিলাম না যে দ্য লোডেড অন টু বুলক্স, বলদের পিঠে করে। সো এগুলো আমরা একটু পারবো আশা করি, এগুলো আমরা এখন একটু কোশ্চেনের মধ্যে চলে যাই। কোশ্চেনের মধ্যে যাওয়ার আগে আমরা একটু তোমার এটার ডিপ থেকে একটু আলোচনা করি, হ্যাঁ? যে আমাদের আসলে আমি যে বলছিলাম যে একটা প্যাসেজ বুঝতে হলে তোমাকে একটু দেখতে হবে যে আসলে এটার হিডেন মিনিংটা আসলে কি, এটার মধ্যে লেখক আসলে কি মিন করছেন, তিনি আসলে এটা কেন লিখলেন, কোনো কি রিজন নাই, কোনো কি তার কোনো উইশ নাই এটা লেখার পিছনে? অবশ্যই আছে। ফার্স্ট অফ অল দেখো, আমরা এই প্যাসেজের মধ্যে একটা বিষয়কে খুব ভালো মতো ফাইন্ড আউট করতে পারবো, সেটা হচ্ছে সিম্বলিজম। কি বলো তো? সিম্বলিজম। সবাই একটু এই পার্টটাকে একটু লক্ষ্য করবে, হ্যাঁ? আমি একটু সহজভাবে বলে দিই। সিম্বলিজম বিষয়টা হচ্ছে যে যখন একটা বিষয়কে শুধুমাত্র তার আর্থিক দিক থেকে বিবেচনা করা হয় না, বরং একটু ডিপে গিয়ে দেখা হয়। যেমন আমরা বলতে পারি এরকম যে যেমন দেখো, আমাদের এই অধ্যায়ের যে প্রোটাগনিস্ট বা যাকে নিয়ে এটা লেখা হয়েছে সে কে? একটা বার্ড। আমরা তার নাম লিখলাম না, আমরা জাস্ট লিখলাম কি? আ বার্ড। কি বলতো? আ বার্ড। এবং এই বার্ডকে তোমার শিক্ষিত করা হয়েছিল কোথায় বলো তো? আই স্কুল বা ধরো আ কেজ, হ্যাঁ? কি বলতো? আ কেজ। পাখিটাকে কোথায় রাখা হয়েছিল? কেজের মধ্যে না? তারপরে দেখো যে আমরা দেখছিলাম যে পাখিটাকে খাওয়ানো হচ্ছিল কি কি খাওয়ানো হচ্ছিল তাকে? বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে পাখিটার মুখে দেওয়া হচ্ছিল, ঠিক আছে? তারও দেখো যে এ কুইল বাই কুইল ইনটু ইটস মাউথ। তিনটা বিষয় লক্ষ্য করে একটু, হ্যাঁ? তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে এই বিষয়টা খুব বেশি আমাদের সাথে রিলেটেবল কেন, কেন রবীন্দ্রনাথ এই চ্যাপ্টারটা বা এই লেসনটা কম্পোজ করেছেন। একটা পাখি একটা বদ্ধ ঘরের মধ্যে নিজের মর্জির বিপরীতে কিছু গলৎকরণ করতেছে, কিছু গিলতেছে। এটাকে আমরা তুলনা করতে পারি কার সাথে জানো? এ ওয়ার্ড দ্বারা এখানে সিম্বলাইজ করা হয়েছে মূলত একজন স্টুডেন্টকে। কাকে বলতো? এ ওয়ার্ড দ্বারা এখানে সিম্বলাইজ করা হয়েছে কাকে? একজন স্টুডেন্টকে। কাকে বলতো? একজন স্টুডেন্টকে। আর এই কেস দিয়ে তোমার দুইটা জিনিসকে সিম্বলাইজ করতে পারে। প্রথম তোমার 4 ওয়ালস অফ স্কুল। কি বলতো? 4 ওয়ালস অফ স্কুল। স্কুলের 4 দেয়াল। স্কুলের 4 দেয়াল। বাট তুমি এটাকে বলতে পারো যে এডুকেশন সিস্টেম। কি বলতো? এডুকেশন সিস্টেম। অনেক সময় আমাদের এডুকেশন সিস্টেমে এমন কিছু থাকে যেগুলো আসলে আমাদেরকে না বের হতে দেয়, না আমাদের নিজের মর্জি মতো কিছু করতে আমাদেরকে অপরচুনিটি প্রদান করে, ঠিক আছে? এডুকেশন সিস্টেম। তাহলে তুমি এখানে সিম্বলাইজ করতে পারো যে আমরা এখানে যদি আর্থিক দিক থেকে আমরা যদি একটু ডিপে যাই, যদি আমরা একটু ভিতরের দিকে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো যে এ বার দ্বারা এখানে তোমার সিম্বলাইজ করা হচ্ছে একজন স্টুডেন্টকে, একজন ছাত্রকে বা একজন ছাত্রীকে। আর খাঁচা, খাঁচা মানে কিন্তু তোমার একটা স্কুলের দেয়াল, যে আসলে এই দেয়ালের মধ্যে স্টুডেন্টরা আটকা পড়ে থাকে, ওখানে তারা চাইলে তারা নিজের মন মতো কিছুই করতে পারে না। তারপরে দেখো, বাই কুইল ইনটু ইটস মাউথ। পাখিটাকে যে তোমার নিজের মর্জির বিরুদ্ধে গিয়ে তাকে যে তোমার কাগজ খাওয়ানো হচ্ছিল, এটাকে আমরা তুলনা করতে পারি যেমন দেখো মেমোরাইজেশনের সাথে। কি বলতো? আমি বলছিলাম তোমাদেরকে যে গত ক্লাসে শেষ দিকে আমি বলছিলাম যে তোমরা আসলে একটু রিলেট করার ট্রাই করবে, যে আসলে এই চ্যাপ্টারের সাথে দেখি তো আমাদের বর্তমান সময় বা আমাদের অতীতকালের কোনো ঘটনার সাথে, বা আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো আমরা পড়ে আসছি গত বছরগুলোতে, ওগুলোর সাথে কোনো মিল আছে কিনা, ঠিক আছে? তাহলে তোমরা আরও বেশি রিয়েলাইজ করতে পারবা। দেখো,
বার্ড দ্বারা এখানে সিম্বলাইজ করা হয়েছে স্টুডেন্টকে, কেস দ্বারা সিম্বলাইজ করা হয়েছে এখানে স্কুলকে, যে কোনো স্কুল যেটার মধ্যে ধরো কোনো নিয়মকানুন নেই, যেটার মধ্যে ধরো কিছু অ্যাবসার্ড নিয়ম আছে যেগুলো আসলে কেউ ফলো করে না, এবং যেগুলো আসলে স্টুডেন্টকে ক্রিয়েটিভ করতে পারে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে যেই স্কুল স্কুল কলেজের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে স্টুডেন্টরা ক্রিয়েটিভ হতে পারে না, সেটা হচ্ছে একটা কেজের মতো, ঠিক আছে, বা খাঁচার মতো। আর পাখিটাকে যে জোর করে খাওয়ানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের উপরে এডুকেশন সিস্টেমের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া কিছু রুলস বা চাপিয়ে দেওয়া কোনো কিছু মুখস্থবিদ্যা, বুকিশ নলেজ। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কি বলে এটাকে, যে আমাদের তোমার হচ্ছে এই চ্যাপ্টারের তোমার হচ্ছে সিম্বলিজম। তো এগুলো তুমি যখন একটু বুঝতে পারো তখন তুমি দেখবা যে তুমি ভিতরের তথ্যটাকে নিয়ে আসতে পারতেছো। যদি নিয়ে আসতে পারো একবার, তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে। এবার আসো, হ্যাঁ, একটা ফিগার অফ স্পিচ গেল। তারপরে দেখো আমরা এখানে তোমার পাই হচ্ছে স্যাটারের কথা বলছিলাম শুরুতে, তারপরে তোমরা এখানে পাবো হচ্ছে মেটাফোর। কি বলো তো? মেটাফোর। মেটাফোর বিষয়টা কি বলো তো? একটু সহজভাবে বলি, হ্যাঁ। দুইটা ধরো দুই রকম জিনিসকে অ্যাজ এবং লাইক ছাড়া, কি বলো তো? অ্যাজ এবং লাইক ছাড়া। অ্যাজ অর্থ মতো, লাইক অর্থ মতো। যেমন আমরা বলি না যে তুমি তো তার মতো, তুমি তো অমুকের মতো, আমরা এরকম মতো ইউজ করি না। মতো শব্দ ব্যবহার করা ছাড়া যখন দুটো বৈসাদৃশ্য জিনিসের মধ্যে একটা কি বলে, একটা কম্প্যারিজন বা একটা তুলনা করা হয়, তখন সেটাকে আমরা মেটাফোর বলে থাকি। যেমন আমরা এই চ্যাপ্টারের মধ্যে মেটাফোর পাইছি কোথায় জানো? এই চ্যাপ্টারের মধ্যে আমরা তোমার মেটাফোর পাইছিলাম হচ্ছে যে যখন যে কি বলে, যে আমরা যখন দেখছিলাম যে পাখিটার জন্য স্ক্রাইবসদেরকে নিয়ে আসা হয়েছিল। কাদেরকে বলো তো? স্ক্রাইবসদেরকে। তারা কি করছিল মনে আছে? তারা তোমার হচ্ছে পাখিটার জন্য কি করতেছিল বলো তো? তারা পাখিটার জন্য এক গাদা বই তারা কপি করছে। এতগুলো বই তারা কি করছে? কপি করছে। তো কপি করার পরে তারপরে দেখো যে হ্যাঁ, তো কপি করার পরে আমরা কি পড়ছিলাম যেন, যে বইয়ের একদম স্তূপ হয়ে গেছিল। স্তূপ হয়ে গেছিল না, যে অনেকগুলা বই একত্র হলে যেরকম দেখা যায়। হ্যাঁ, তো এই যে দেখো যে তারা তারা যখন তারা যখন তোমার হচ্ছে যে স্ক্রাইবদের কথা কোথায়, এই যে স্ক্রাইব দেখো, এই যে ভেরিটেবল মাউন্টেন দেখো, এই পুরো পার্টটা দেখো, যে দে মেড মাল্টিপল কপিস ভেরিয়াস টেক্সট আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন। বলছে তারা বইগুলা এত বেশি কপি করছে যে সেখানে একটা পাহাড়ের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম যখন আমরা যখন দেখবো যে তুলনা করবে যে একটা বইয়ের সাথে তোমার যে একটা পাহাড়ে, একটা বইয়ের স্তূপ যখন একটা পাহাড়ের মতো তুলনা করবে, তখন এখানে এখানে তোমার তুমি বুঝতে পারবে এখানের মধ্যে বইয়ের সংখ্যা এতই বেশি যে লেখক নিজেও বা ধরো যারা ধরো এটার ব্যাখ্যা করছে তারা নিজেরও বুঝতে পারতেছে না যে এটার পরিমাণটা কত বেশি ছিল। ঠিক আছে, তো দুইটা বৈসাদৃশ্য জিনিসকে আমরা যখন তুলনা করব, তখন আমরা দেখতে পারবো যে আসলে মেটাফোর আমরা কীভাবে ইউজ করতে পারবো। ঠিক আছে, তারপরে আসো আরেকটা জিনিস আমরা দেখতে পাই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আইরনি। কি বলো তো? আইরনি। এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমার হচ্ছে পুরো গল্পটাই তুমি দেখবা যে একদম হাস্যরসে ভরা বা ধরো ব্যঙ্গাত্মক বিদ্রুপে ভরা। কারণ একটা পাখি যে ধরো কথা বলতে পারে না, সে শিক্ষিত হতে পারবে? এটা পসিবল? দেখো, আইরনি হচ্ছে যে একটা কথা বলা হবে যেটার আসলে হচ্ছে এটা উল্টো, বা যেটার করা হচ্ছে উল্টোটা। ঠিক আছে, সামথিং, আচ্ছা যাই হোক আমি সংজ্ঞা বলবো না, তাহলে হচ্ছে তোমাদের অনেক কমপ্লেক্স হয়ে যাবে। জাস্ট একটা বিষয় বুঝো যে তোমরা তো আয়রনি বলে থাকো তোমরা অনেক সময়, যে আমি আয়রনি করছি। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি, যে যেমন দেখো যে তোমরা এটা বলতে পারো, ধরো এটা ক্লাস হচ্ছে, তোমরা 5 জন আসছো, রাইট টাইমে আসছো, তোমার একটা ফ্রেন্ড আসছে ধরো 30 মিনিট পরে। তো তোমাদের স্যার ওই স্টুডেন্টকে বললো যে আরে তুমি তো অনেক দ্রুত আসছো। এর মানে কি? ও আসছে দেরিতে, বাট ওকে বলা হয়েছে ও দ্রুত আসছে। সে কি এখানে গুড ফিল করবে নাকি ইনসাল্ট ফিল করবে? তাহলে যেটা বলা হয় সেটা করা হয় না, আর যেটা করা হয় সেটা বলা হয়ে থাকে না। ঠিক আছে, তো এখন দেখো এখানের মধ্যে আয়রনি কোথায় ইউজ হয়েছে দেখো তো। আমরা যখন পড়ছিলাম যে তোমার যে কি বলে, তোমার হচ্ছে যে রাজা যখন তোমার পাখিটাকে দেখতে গিয়েছিল, যে দেখো এই যে সিঙ্গিং স্টপড, দেয়ার ওয়াজ ইভেন স্কোপ ফর স্ক্রিচিং, ইট ওয়াজ থ্রিল টু ওয়াচ। এটা না, আমরা আরেকটু একটা গ্রেট এক্সাম্পলের দিকে যাই, যে তোমার হচ্ছে
আচ্ছা, দ্য কিং কল্ড হিজ নেফিউ অ্যান্ড সেড হোয়াট দিস আই হেয়ার। আচ্ছা, ওকে। তারপরে আসো আমরা তোমার হচ্ছে মাঝামাঝি সময় যখন পড়ছিলাম, এই যে দেখো আইরনি। ওকে, রেডি? দেখো আমরা তোমার পড়ছিলাম যে এই লাইনটি একটু লক্ষ্য করো যে অ্যান্ড লে হাফ ডেড, পাখিটা যখন তোমার আধমরা হয়ে শুয়েছিল বা আধমরা হয়ে যখন সে ঘুমিয়েছিল তখন দেখো কী হয়েছিল। বিষয়টা হচ্ছে যে দ্য টিউটর্স কনসিডার্ড ইট আ গুড সাইন, যে পাখিটা তোমার মারা যাচ্ছিল কিন্তু তোমার হচ্ছে যে তার টিউটররা বলতেছিল এটা একটা ভালো লক্ষণ, ঠিক আছে। তারপর আরেকটা আইরনি ইউজ দেখাতে পারি আমরা, সেটা হচ্ছে যে এখানের মধ্যে আছে যে পাখিটা যখন মারা গেল, কি বলতো সবচেয়ে বড় আইরনি ওইটা, যে পাখিটা যখন মারা গেল তখন মহারাজ যখন তার ভাগ্নেকে ডেকে আনলেন, এখন তাকে যখন জিজ্ঞেস করলেন যে কি জিজ্ঞেস করছে বলতো, যে এই যে এটার মধ্যে দেখো, ইউর ম্যাজেস্টি দ্য নেফিউ রিপ্লাইড দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড। রাজা যখন তার ভাগ্নেকে জিজ্ঞেস করছে, আচ্ছা সমালোচকরা তো বলতেছে পাখিটা মারা গিয়েছে, এটা কি সত্যি কথা বা এটা আমি কি শুনতেছি, এটা আমি কি শুনতেছি, ঠিক তখনই তোমার হচ্ছে তার ভাগ্নে কি বলল, তার ভাগ্নে বলল যে দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখিটার শিক্ষা সমাপ্ত হয়েছে। তো পাখিটার শিক্ষা সমাপ্ত হয়েছে আর সে মারা গেল, কোনো মিল খুঁজে পাওয়া যায় এটার মধ্যে? এটা ব্যঙ্গাত্মক কথা না এটা? একটা স্টুডেন্ট তোমার হচ্ছে তার তার ফ্রিডম হারাই ফেলছে, তার জীবনও হারাই ফেলছে, তার এ প্লাস দিয়ে তার কি এসে যায়? তার হচ্ছে যে তার কোনো নাম কস্তে এ প্লাস বা ধরো গোল্ডেন দিয়ে তার কোনো লাভ হবে এই ক্ষেত্রে? সো এখানে ব্যঙ্গাত্মকভাবে বলা হয়েছে যে পাখিটার শিক্ষাটা সমাপ্ত হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে আইরনি। ওকে, আচ্ছা এগুলো দেখো। তারপর হচ্ছে আমরা আরেকটা বিষয় একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এটার মধ্যে খুব বেশি ডিপলি আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে তোমার পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন নিয়ে আমরা আলোচনা করছি, পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন দেখো, পার্সোনিফিকেশন আমি একটু শর্টলি বলি যে হোয়াট ইজ পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন বিষয়টা হচ্ছে যে একদম শর্টলি বলি, হ্যাঁ একটু লক্ষ্য করো যে তোমরা এটাকে এটা বলতে পারো যে গিভিং human qualities to non-human thing। বুঝছো? গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিং, যে একটা তোমার হচ্ছে যে একটা কি বলে যে একটা হিউম্যান কোয়ালিটি, যে যেমন ধরো চিন্তা করা বা হিউম্যানদের যেসব কোয়ালিটি থাকে, তুমি যখন এটাকে কোনো একটা বস্তু বা কোনো একটা জীবের মধ্যে বা ধরো কোনো একটা তুমি গাছপালা বলো, সমুদ্র বলো আর চাঁদ বলো, তুমি যখন একটা মানুষের গুণকে কোনো একটা বস্তুর সাথে তুলনা করবা বা কোনো একটা জীবের সাথে তুলনা করবা, তখন এটাকে আমরা বলতে পারি পার্সোনিফিকেশন, মানে একটা হিউম্যান কোয়ালিটিকে একটা নন হিউম্যান জিনিসের সাথে তুলনা করা বা ধরো তার মধ্যে দেওয়ার ট্রাই করা। যেমন দেখো এই প্যাসেজের মধ্যে দ্য প্যারটস টেলের মধ্যে আমরা পার্সোনিফিকেশন কোথায় পাই বলো তো? কে বলতে পারবা? যে একটা নন হিউম্যান জিনিসের মধ্যে, কি বলতো, একটা নন হিউম্যান জিনিসের মধ্যে একটা হিউম্যান কোয়ালিটি আমরা দেখতে পাই। একটা এক্সাম্পল আমাদের আছে, হ্যাঁ দেখো আমরা যখন প্যাসেজটা পড়তেছিলাম, পড়তে যখন আমরা তোমার হচ্ছে একদম শেষ পর্যায়ে আসছিলাম যে পাখিটার মৃত্যু, কি বলতো, এই যে দেখো শেষ দিকে দেখো শুটস অফ আর্লি স্প্রিং, শুটস অফ আর্লি স্প্রিং, যে বসন্তের প্রথম দিকের যেই অঙ্কুরোদ্গমগুলো, ওগুলো তোমার হচ্ছে এই আমাদের টিয়া পাখির বা তোতা পাখির মৃত্যুতে সাইড দীর্ঘশ্বাস ফেলছিল। কি ফেলছিল বলো তো? দীর্ঘশ্বাস ফেলছিল। এখন তোমরা বলো তো একটা চারা গাছ কি কখনো দীর্ঘশ্বাস ফেলতে পারে? দীর্ঘশ্বাস ফেলা, শ্বাস বড় করে ফেলা, কোনো কিছুতে খুব বেশি একদম মর্মাহত হয়, এগুলো কার কাজ? চারা গাছের কাজ? কোনো অঙ্কুরোদ্গমের কাজ? কোনো বীজের কাজ নাকি মানুষের কাজ? এখানে সুরসটা হচ্ছে একটা নন হিউম্যান থিংস, এটা হিউম্যান না। এখানে সুরসটা হচ্ছে একটা নন হিউম্যান থিং। আর আমাদের যে পার্সোনিফিকেশন, সেটার সংজ্ঞাটা কি ছিল, যে কি বলতো, আমাদের সংজ্ঞাটা কি ছিল, যে গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস, এটা হচ্ছে পার্সোনিফিকেশন। তাহলে তোমার এই যে প্যারট স্টেলের মধ্যে পার্সোনিফিকেশন কোথায় ব্যবহৃত হয়েছে বলো তো? আমাদের যখন একদম লাস্ট দিকে যখন আমরা পড়তেছিলাম যে কি বলতো, এই যে আমি আবার একটু দেখাই দিই, তাহলে তোমরা পার্সোনিফিকেশনটা ভালো মতো গেস করতে পারবা। এই যে দেখো
শুটস অফ আর্লি স্প্রিং। শুটস অফ আর্লি স্প্রিং মানে তোমার হচ্ছে যে বসন্তের প্রথম অঙ্কুরোদ্গমগুলো এই পাখিটার মৃত্যুতে যেন চারদিকে একদম বিষিয়ে তুলতেছিল দীর্ঘশ্বাস ফেলে। তারা পুরো আকাশটাকে ভরিয়ে ফেলতেছিল দীর্ঘশ্বাস ফেলে। এখন দীর্ঘশ্বাস ফেলে আফসোস করে, এগুলো কি চারা গাছের কাজ নাকি এগুলো মানুষের গুণ? তাহলে এখানের মধ্যে শুটস অফ আর্লি স্প্রিংটা হচ্ছে একটা পার্সনিফিকেশন। এই শুটসের মধ্যে যদি এটা নন হিউম্যান থিংস, বাট এটার মধ্যে দীর্ঘশ্বাস ফেলা এটা বলার কারণে এটা এখন তোমার হচ্ছে পার্সনিফিকেশন হয়ে গেছে। এইটার গুণটা এখন রিলেটেড হয়েছে কার সাথে? মানুষের সাথে, ঠিক আছে? তো দ্যাট ইজ পার্সনিফিকেশন, ঠিক আছে? কি বলো তো? দ্যাট ইজ পার্সনিফিকেশন। আচ্ছা, তো এই আমরা কি পড়লাম এই পর্যন্ত বলো তো? পার্সনিফিকেশন, স্যাটায়ার পড়ছি না আমরা? এই গল্পটা পুরোটা একটা স্যাটায়ার। রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে লিখেছেন মূলত বর্তমান তো আমরা বাদ দিই, তৎকালীন তিনি যখন ব্রিটিশ শাসনে ছিলেন বা তিনি যখন ব্রিটিশ শাসন যে শিক্ষা ব্যবস্থা দেখতেন, তখন তিনি এটার যে অ্যাবসার্ডনেস বা এটার যে কিছু সিস্টেমেটিক যে ফেইলিউরগুলো ওগুলাকে তিনি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য একটা স্যাটায়ার তৈরি করছেন, মানে স্যাটায়ার হিসেবে এটা লিখছেন। আমরা স্যাটায়ারের সংজ্ঞাটা পড়ছি না গত ক্লাসে? কি বলছি বলো তো? যে যখন আইরনি, আমরা আইরনি পড়ছি না? আইরনি বলতে পারো, হিউমর বলতে পারো, বা এক্সট্রাভ্যাগান্ট এক্সাম্পল। কি এক্সাম্পল বলো তো? এক্সট্রাভ্যাগান্ট এক্সাম্পল। এক্সট্রাভ্যাগান্ট এক্সাম্পল, এই বিষয়গুলো ইউজ করে একজন কবি বা একজন লেখক যখন সমাজের কিছু সার্টিন প্রবলেমকে তিনি তুলে ধরেন, বা তিনি যখন এটাকে তুলে আনেন মানুষের চোখে একদম আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য, এবং তিনি কিন্তু এটাকে ডিরেক্টলি বলেন না কখনো। যেমন দেখো, এই প্যাসেজ যখন কেউ এমনিতেই পড়বে, যে যখন এটা কেউ এমনিতেই পড়বে যে এটার মধ্যে কি হয়েছে, একটা পাখিকে শিক্ষিত করতে গিয়ে তাকে তারা মেরে ফেলছে, কিন্তু এটা কি আসলেই তাই? এইটার থিমটা হবে এরকম যে বর্তমান সময়ে কিছু গদবাঁধা রুলসের মধ্যে, বা স্কুলের চার দেয়ালের মধ্যে কিছু গদবাঁধা সিস্টেমের মধ্যে একজন ব্রাইট স্টুডেন্ট তার যত রকমের ট্যালেন্ট আছে, তার যত রকমের পসিবিলিটি আছে, তার যত রকমের পটেনশিয়াল আছে, তারা কিন্তু এগুলোকে সব নষ্ট করে ফেলে কিছু গদবাঁধা সিস্টেমের মধ্যে থেকে, ঠিক আছে? তো পাখিটা কিন্তু শুধুমাত্র বন্দী হয়নি এখানের মধ্যে। পাখিটাকে শুধু বন্দী হয়েছে বলো তো? পাখিটা তার জীবনকে হারাই ফেলছে। সে তোমার হচ্ছে জীবনে আর বাঁচতে পারলো না। তার মুখের মধ্যে এই দেখো, সেখানের মধ্যে কাপড় কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে গুঁজে দেওয়া হচ্ছিল তার মুখের মধ্যে, সে এগুলো খেলে হয়তো সে শিক্ষিত হয়ে যাবে। তো রবীন্দ্রনাথ এটাকে লিখেছেন মূলত আমাদেরকে একটা মেসেজ প্রদানের জন্য, যে শিক্ষা আসলে তোমার মুখস্থ বিদ্যা বা জোর করে বা ফোর্স করে হয় না। এবং শিক্ষা যে তোমার হচ্ছে, আমরা বলি না যে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলেই প্রয়োজন। আমি আরেকটা বিষয় বলছিলাম তোমাদেরকে, যে কোনো প্যাসেজ বুঝতে হলে তোমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি বলতো? মনে আছে কার কার দিকে বলতো? ইন্টারটেক্সচুয়ালিটি। কি বলতো? ইন্টারটেক্সচুয়ালিটি। দেখো, হোয়াট ইজ ইন্টারটেক্সচুয়ালিটি? এটা বলছিলাম আমি গত ক্লাসে, আরেকটু বলে দিই। দেখো, ইন্টারটেক্সচুয়ালিটি এটা বানানটা এরকম, যে ইন্টারটেক্সচুয়ালিটি। এখন বিষয়টা কি দেখো, ইন্টারটেক্সচুয়ালিটি হচ্ছে যখন তুমি একটা বই পড়তেছো হুমায়ুন আহমেদের, হ্যাঁ, আবার তুমি আরেকটা বই পড়ছিলা কার্ল মার্কসের। এখন হুমায়ুন আহমেদের বইটা পড়তে পড়তে তোমার মনে হয়েছে যে একটা লাইন দেখে তোমার মনে হলো যে আরে, এই লাইনটা তো আমি আগে পড়ছিলাম কার্ল মার্কসের বইয়ের মধ্যে, বা কোনো একটা রাইটারের বইয়ের মধ্যে, বা তুমি এরকম কোনো কাহিনী বা কোনো একটা পেপারে পড়ছিলা বা কোনো একটা বইতেই পড়ছিলা। এরকম তুমি যখন রিলেট করতে পারবা দুইটা বইয়ের থিমের সাথে বা দুইটা বইয়ের স্টোরির সাথে, তখন তুমি কি দেখবা যে তুমি একটা মিল খুঁজে পাচ্ছ ওই লেখার মধ্যে, ওই ধারণার মধ্যে, বা ওই রাইটিংয়ের মধ্যে। এটাকে আমরা বলে থাকি ইন্টারটেক্সচুয়ালিটি। যেমন আমি তোমাদেরকে আগের ক্লাসে বলছিলাম একদম শুরুর দিকে, যে এই এই যে তোমার চ্যাপ্টারটা আছে, এই যে আমাদের যে চ্যাপ্টারটা আমরা আজকে পড়তেছি দ্য প্যারোটস টেল, এইটা যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, ওই সময় কিন্তু তোমার আরেকজন লেখক ছিল, তার নাম ছিল তোমার প্রমোদ চৌধুরী। কি বলতো? তোমরা এটাকে অনেকে অনেক সময় প্রথম চৌধুরী বলে থাকো। সো উনি একটা লেখা লিখছিল, তোমরা অলরেডি এটাকে পড়ে আসছো ক্লাস 10-এ মেবি, বই পড়ছো না সবাই? বলো তো, প্রমোদ চৌধুরীর বই পড়া পড়ছো না তোমরা? ওই প্রমোদ চৌধুরীর বই পড়া গল্পের মধ্যে একটা লাইন লিখছিল এরকম, যে এটা আমি বললে তোমাদের মনে পড়বে, যে আজকাল স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে
আজকাল স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে বিদ্যা কি করা হয় বলো তো? বিদ্যা গেলানো হয়। বিদ্যা কি হয়? গেলানো হয়। গেলানো মানে তো বুঝো, গিলিয়ে দেওয়া। তাহলে প্রমোদ চৌধুরী বলছিল যে আজকাল স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে বিদ্যা গেলানো হয়। এটা ছিল ডিরেক্ট প্রবন্ধ। কিন্তু এখন তুমি লক্ষ্য করো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সেম মেসেজটা আমাদেরকে প্রদান করছে, বাট এখানে তিনি ডিরেক্টলি কিচ্ছু বলেন নাই। দেখছো, দিস ইজ স্যাটায়ার। তিনি ডিরেক্টলি কিছুই বলবে না। কোনো লেখক যখন ডিরেক্টলি কিছু না বলে একটা ঘটনার প্রেক্ষিতে সমাজের একটা প্রবলেমকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়, কোনো একটা সমস্যাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়, সেটাকে আমরা বলতে পারি স্যাটায়ার। এখন তুমি যখন এইটা পড়তেছো তখন তোমার অবশ্যই মনে পড়ার কথা যে আরে আমি তো ক্লাস 10-এও পড়ছিলাম যে প্রমোদ চৌধুরী বলছিলাম যে আজকাল স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে বিদ্যা মুখস্থ করতে দেওয়া হয়, তারা ক্রিয়েটিভ কোনো কিছু চিন্তাই করতে পারে না, এক গাদা বই দেওয়া হয় আর মুখস্থ করতে বলা হয়। বুঝছো? তো এটাই হচ্ছে বেসিক্যালি ইন্টারটেক্সচুয়ালিটি। কি বলো তো? ইন্টারটেক্সচুয়ালিটি, যে দুটো বা তিনটে বা চার পাঁচটা বইয়ের মধ্যে পড়ার সময় একটা রিলেটিভিটি খোঁজা। এখন তুমি তো বলতে পারো যে ভাইয়া আমি কি দুনিয়ার সব বই পড়ে ফেলছি নাকি, যে আমি কীভাবে রিলেটিভ খুঁজবো? সব বই পড়ার দরকার নাই তোমার। তুমি তোমার প্রিভিয়াস ক্লাসে যে বইগুলো পড়ছো ওগুলো এবং বর্তমান যেগুলো পড়তেছো বা সামনে পড়বা, এগুলোর মধ্যে তুমি যখন একটা রিলেটিভিটি খুঁজে পাবা, একটা কানেক্টিভিটি তুমি যখন খুঁজে পাবা, তখন সেটা হবে ইন্টারটেক্সচুয়ালিটি। ঠিক আছে? তো আমাদের এই যে ফিগার অফ স্পিচ যেগুলো আমরা আলোচনা করলাম, তোমার হচ্ছে আয়রনি, স্যাটায়ার, তোমার হচ্ছে মেটাফোর, তারপরে তোমার হচ্ছে যে পার্সোনিফিকেশন, সিম্বল। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে আমি আরেকটু বলে ফেলি, তোমরা যদি একদম ওয়ান ওয়ার্ডে এই প্যাসেজটা পড়তে চাও, একদম ওয়ান ওয়ার্ডে, তাহলে একটু লক্ষ্য করো। হ্যাঁ, আমরা একটু এক সেন্টেন্সে দেখে ফেলি আসলে কোনটা সিম্বলাইজ করে। একটা খাঁচার মধ্যে একটা পাখি আছে, এই খাঁচাটাকে আমরা বলতে পারি এমন একটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যেটার মধ্যে আসলে স্টুডেন্টরা কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারে, এটাকে আমরা বলতে পারি স্কুল। অ্যাবসার্ড স্কুল। কি বলতো? অ্যাবসার্ড স্কুল, যেটার মধ্যে স্টুডেন্টদেরকে কোনো ক্রিয়েটিভ কাজ করতে দেওয়া হয় না, তাদের একটা কোনো ফ্রিডম থাকে না। সেটা হচ্ছে এই কেজ হচ্ছে একটা স্কুল ঘরকে সিম্বলাইজ করে। আর এই যে পাখি যিনি আছেন এখানের মধ্যে, এটা হচ্ছে সিম্বলাইজ করে একটা স্টুডেন্টকে, যে স্কুলের 4 দেয়ালের মধ্যে বন্দি, সে তার নিজের ইচ্ছা মতো কোনো কাজই করতে পারতেছে না। তার হয়তো অনেক পটেনশিয়াল আছে তার মধ্যে, সে চাইলে অনেক কিছু করতে পারে, বাট কিছু সিস্টেম্যাটিক রুলসের মধ্যে সে ওই যে মুখস্থ বিদ্যা, বুকিশ নলেজের মধ্যে সে নিজেকে আটকে ফেলছে, জন্য সে চাইলেও আর কিছু করতে পারতেছে না। দ্যাটস এটা হচ্ছে যে আমাদের এই পাখিটা হচ্ছে কাকে সিম্বলাইজ করে? একজন শিক্ষার্থীকে, যে স্কুলের 4 দেয়ালের মধ্যে বন্দি, সে চাইলেও ক্রিয়েটিভ কিছু করতে পারতেছে না। ঠিক আছে? আর তোমার হচ্ছে যে তাকে যে এই যে তোমার পাখিটাকে তোমার যে কাগজ ইচ্ছা জোর করে খাওয়াই দেওয়া হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, এটা হচ্ছে ওই যে বললাম আমাদের শিক্ষা ব্যবস্থা যুগ যুগ ধরে হচ্ছে আমাদেরকে কিছু হচ্ছে নিয়ম চাপিয়ে দেয় আমাদের উপরে, যেগুলো আসলে শিক্ষার্থীরা কখনোই করতে চায় না, বাট এগুলো আমাদেরকে করতে হয় দিন শেষে। এবং এগুলো করে হয়তো আমাদের লাইফে কোনো চেঞ্জ আসে না, যেগুলো অর্থহীন, এবং যেগুলোর বদলে চাইলে অন্য কোনো জিনিস অ্যাড করা যেতে পারতো, কিন্তু সেগুলো করা হয় নাই। এবং ইভেনচুয়ালি পাখিটার মধ্যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের পরিণতি হয় যে তারা হচ্ছে ওদের জীবনের পটেনশিয়ালকে রিস্ক করতে পারে না। নিজের মধ্যে অনেক পটেনশিয়াল ছিল, বাট কিছু সিস্টেমের কারণে সে ওই অবধি রিস্ক করতে পারে না। ঠিক আছে? তাহলে প্যারাস্টেলকে আমরা শুধুমাত্র একটা প্যাসেজ হিসেবে দেখলে হবে না, এইটার মধ্যে তোমার অনেক অন্তর্নিহিত শব্দ, অনেক অন্তর্নিহিত মেসেজ লুকাই আছে। যে রবীন্দ্রনাথ ঠাকুর প্যারোস্টে একটা তোতা পাখির, একটা টিয়া পাখির গল্প দিয়ে তিনি আমাদেরকে পুরো সোসাইটির যে সিস্টেমটা আছে, এডুকেশন সিস্টেম, এটাকে তিনি রিফ্লেক্ট করেছে, তিনি এটাকে সিম্বলাইজ করছে। ঠিক আছে? তিনি ডিরেক্টলি বলেন প্রমোদ চৌধুরীর মতো যে আজকাল শিক্ষার্থীদেরকে বিদ্যা গেলানো হয় স্কুল কলেজে। তিনি বলছে, কিন্তু একটা স্টোরির মধ্যে বলছে, ঘুরিয়ে ফিরিয়ে বলছে, যাতে তার বিষয়টা আরও একটু বেশি ড্রামাটিক হয়, তার বিষয়টা যেন আরও ইফেক্ট হয়। আজ 100 বছর পর এসেও আমরা তোমার রিয়েলাইজ করতে পারতেছি যে তিনি এটা কেন লিখেছেন। এখন আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বললাম, আজকেও এখনও বলতেছি, স্টিল বলতেছি যে তুমি হচ্ছে একটা প্যাসেজকে বুঝতে পারবা কি পারবা না, একটা প্যাসেজ থেকে তুমি আনসার করতে পারবা কি পারবা না, এটা ডিপেন্ড করে যে হাউ ডিপলি ইউ ক্যান ফিল আ টেক্সট। তুমি যত ডিপলি একটা প্যাসেজকে ফিল করতে পারবা, তুমি তত ভালোভাবে ওইটাকে তুমি হচ্ছে রিয়েলাইজ করতে পারবা, তুমি ওটা থেকে আনসার করতে পারবা, তোমাকে যেভাবেই দেওয়া হোক না কেন, ঘুরিয়ে দিক, উল্টায় পাল্টায় দিক, কঠিন করে দিক, তুমি, কারণ তোমার কাছে প্যাসেজেস খুব বেশি নোন, তোমার কাছে প্যাসেজের থিম বলো,
সামারি বলো, তোমার কাছে সব কিছু ক্লিয়ার, সো তোমার তো আসলে সমস্যা হওয়ার কথা না। তো একটা প্যাসেজ যখন তুমি পড়বা, তার মধ্যে লিটারারি ডিভাইসগুলো বলো, আর হচ্ছে আমরা যেগুলো অলরেডি আলোচনা করলাম, ইন্টারটেক্সচুয়ালিটি, সিনোনিম, অ্যান্টোনিম। তারপরে যেমন দেখো যে এখানে আসলে কবি কি বোঝাচ্ছেন আমাদেরকে, তিনি কি একটা নর্মাল মেসেজ দিচ্ছেন নাকি একদম কোনো সোসাইটির কোনো একটা একদম কি বলে একদম ডিপ থেকে আমাদেরকে একটা বিষয় উপলব্ধি করার জন্য তিনি এটা লিখছেন। ঠিক আছে, তো আশা করি তোমাদের প্যারোস্টিল নিয়ে কারো কোনো কোশ্চেন নেই। কিন্তু কোনো কোশ্চেন থাকলে হচ্ছে করে ফেলতে পারো। কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলতে পারো। হ্যাঁ, প্যারোস্টিল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর আশা করি কোনো কোশ্চেন নেই, কারণ আমরা যদি বুঝতে পারি যে এটা শুধুমাত্র একটা তোতা পাখির গল্প না, এটা বলতে না পারা হাজারো শিক্ষার্থীর গল্প যুগ যুগ ধরে, যারা হচ্ছে তাদের পটেনশিয়ালকে রিস্ক করতে পারতেছে না কিছু গদবাঁধা নিয়মের জন্য, কিছু বুকিশ নলেজের জন্য। ঠিক আছে, তো এখানে প্রোটাগনিস্টটা হচ্ছে আমাদের যে প্যারট, কিন্তু ওইটা সিম্বলাইজ করে আমাদের যুগের পর যুগ থেকে ঘটে যাওয়া যারা শিক্ষার্থী আছে ওদের সাথে। ঠিক আছে, আমরা কিছু এমসিকিউ এখানে রাখলাম তোমাদের জন্য একটু প্র্যাকটিস করার জন্য। অলরেডি আমরা কয়টা প্র্যাকটিস করে ফেলছি, এবার একটু আসে আমরা শর্ট আনসার্ড কোশ্চেনের দিকে। হ্যাঁ, অনেকগুলো আছে এখানে, দেখো 20 নাম্বারটা দেখো একটু। আচ্ছা, আমরা একটু কোশ্চেনে চলে যাই, যেগুলো আসলে তোমরা পারবা। দেখো, শর্ট কোশ্চেন, নেম দ্য ট্রান্সলেটর অফ রবীন্দ্রনাথ ট্যাগোরস দ্য প্যারোস টেল। ট্রান্সলেটর, অনুবাদকারী, যে এই গল্পের অনুবাদকারীকে? কায়সার হক। কে বলো তো? এমডি না, কায়সার হক ওনার নাম। তোমরা বই খুলে দেখতে পারবা যে এই গল্পের অনুবাদক হচ্ছে কায়সার হক। অনেক সময় তোমরা এগুলোকে এড়িয়ে যাও, কিন্তু দেখা যায় এগুলোই পরীক্ষার হতে দিয়া তোমার হচ্ছে ইনক্লুড করে থাকে। সো এগুলো আমরা কখনোই অ্যাভয়েড করবো না। দেখো, হোয়াট ওয়াজ দ্য বার্ডস অরিজিনাল হোম বিফোর ইট ওয়াজ কেজড? বুঝছো না কোশ্চেনটা? ইজি না? হোয়াট ওয়াজ দ্য বার্ডস অরিজিনাল হোম, যে পাখিটার মূল বাসা কোথায় ছিল, যে তার বিফোর ইট ওয়াজ কেজড, খাঁচাবন্দি হওয়ার আগে পাখিটার মূল বাসা কোথায় ছিল বলো তো? পারবা না? এটা পারবা। তারপর আসো, হোয়াই ডিড দ্য স্কলার্স থিঙ্ক আ কেজ ওয়াজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট ফর এডুকেশন? বুঝছো কোশ্চেনটা? বলো দেখি দেখি তো, এটা ইজি না? হোয়াই ডিড দ্য স্কলার থিঙ্ক, পণ্ডিতরা কেন চিন্তা করলেন যে আ কেজ, একটা খাঁচা, ওয়াজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট, প্রথম দরকার, ফর এডুকেশন? পণ্ডিতরা এই কারণে ভাবছিল যে একটা খাঁচা যদি খারাপ হয়, যদি দরিদ্র হয়, তাহলে তার মধ্যে জ্ঞান থাকতে পারে না। কিন্তু খাঁচা যদি স্বর্ণের হয়, খাঁচা যদি একদম রাজকীয় হয়, তখন হয়তো তার মধ্যে জ্ঞান ঢুকলেও ঢুকতে পারে। ঠিক আছে, তারপরে দেখো যে হোয়াট কাইন্ড অফ রিওয়ার্ড ডিড দ্য গোল্ড স্মিথ রিসিভ? এটা তোমরা সবাই পারবা, ইজি আছে। তারপরে হোয়াট ওয়াজ দ্য মাউন্টেন দ্যাট দ্য স্ক্রাইবস ক্রিয়েটেড? কি পাহাড় স্ক্রাইব মানে লিপিকারা তোমার তৈরি করছিল, এটা কি পাহাড় ছিল? স্ক্রাইবস মাউন্টেন অফ বুকস। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম। হোয়াট ওয়াজ দ্য, আচ্ছা এটা গেল। তারপর 6 নাম্বার আসে যে হু ওয়াজ রিওয়ার্ডেড উইথ আ গোল্ড চেইন আফটার ডিফেন্ডিং দ্য এডুকেশন প্রজেক্ট? দেখি কেউ বলতে পারো কি না যে পুরো অধ্যায়ের মধ্যে গোল্ড চেইন পাইছিল কে? স্ক্রাইবসরা পাইছিল, নাকি তোমার টিচার পাইছিল, নাকি তোমার হচ্ছে ব্ল্যাক স্মিথ পাইছিল? বলো তো, কমেন্ট করে ফেলো এটা। হ্যাঁ, হোয়াট রিপ্লেস দ্য বার্ডস ফুড অ্যান্ড ওয়াটার ইনসাইড দ্য কেজ? পাখিটার খাদ্য এবং ওয়াটার এটা রিপ্লেস করছিল কি দিয়ে পণ্ডিতরা? মাংস দিয়ে, নাকি মাছ দিয়ে, নাকি ভাত দিয়ে? তারা এটাকে রিপ্লেস করছিল পিসেস অফ পেপার। কি বলো তো? এটা যাক, এটা লিখবো না, তোমরা এটা লিখতে পারবো যে তারা হচ্ছে বইয়ের পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে পাখিটাকে খাওয়াচ্ছিল। ঠিক আছে, তারপরে আসো, হোয়াই ডিড দ্য পুলিশ ইন্সপেক্টর কনসিডার দ্য বার্ডস অ্যাটেম্প টু কাট দ্য ওয়ার্স ইম্পুডেন্স? দেখো, ইম্পুডেন্স শব্দটা তোমার হচ্ছে ধৃষ্টতা। কি বলো তো? ধৃষ্টতা। বলছে পাখিটা যখন তোমার হচ্ছে ওই যে খাঁচার যেই তারগুলো ছিল, এগুলো যখন সে ঠোঁট দিয়ে কাটার চেষ্টা করতেছিল, তখন কেন পুলিশ ইন্সপেক্টর এটাকে খুব ধৃষ্টতা মনে করছে? কারণ ওই যে বলা হয়েছিল যে যদি পাখির জন্য মহারাজ এত কিছু করতে পারে, তাহলে পাখিটা কেন এখান থেকে বেরোতে চাইবে? সে তো এখানে শান্তিতেই থাকার কথা। ঠিক আছে, এই জন্য এই পাখির যেই অ্যাটেম্পটা ছিল খাঁচার তারগুলো কাটার জন্য, এটাকে পুলিশ ইন্সপেক্টর খুব বেশি অপমান, খুব বেশি বেয়াদবি মনে করছে। ঠিক আছে, তারপরে দেখো, হু রিসিভড আ মেডাল ফর অল্টারনেস ইন দিস স্টোরি? এই যে পুলিশ ইন্সপেক্টর, এই যে সে কিন্তু একটা মেডেল পাইছিল এই কারণে যে তার সতর্কতার জন্য। ঠিক আছে, অল্টারনেস শব্দটা আমরা কি বলছিলাম বলো তো? ভিজিল্যান্ট পিপল। হ্যাঁ, বা ধরো সতর্কতা,
তারপরে দেখো লাস্ট বাট নট দ্য লিস্ট, হোয়াট সাউন্ড ডিড দ্য বার্ড মেক হোয়েন দ্য কিং প্রেসড অ্যাট দ্য ইন্ড। মহারাজা যখন পাখিটাকে শেষবার স্পর্শ করছিলেন বা শেষবার যখন তার পেটে চাপ দিয়েছিলেন তখন সে কীরকম শব্দ করছে? সে কোনো শব্দ করতে পারছে? বাট ওই যে আমরা পড়ছিলাম না, কি বলতো, একটা খসখস শব্দ করছিল, একটা কি বলছিল বলতো, একটা খসখস শব্দ করছিল না? কিরকম? যে তোমার শুকনো পেপার যখন আমরা আসলে ধরি বা ধরো যখন আমরা অনেকগুলো শুকনো পেপার আমরা হাতে নেই তখন হচ্ছে তোমার এরপরে শব্দ হয় না যে অনলি ইটস স্টমাক লেট আউট দ্য রাসলিং নয়েজ অফ ড্রাই পিসেস অফ পেপার। তার পেট থেকে শুধুমাত্র, তার পাকস্থলী থেকে শুধুমাত্র শুকনো পেপারের খসখস শব্দ আসতেছিল, নাথিং লেস না নাথিং মোর, কিছুই না, এর বাইরে না স্কুইক, না কোনো সং, না কোনো সাউন্ড, না কোনো স্ক্রিচ, কিছুই না। তাহলে দেখো আমরা যদি এক লাইনে এই পুরো এটাকে সামারি করে তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে একটা পাখি ছিল যে তোমার হচ্ছে নির্বিঘ্নে তার জীবন অতিবাহিত করতেছিল, কিন্তু তার সুখের জীবন কারোই পছন্দ হয় নাই, মহারাজার তো মোটেই পছন্দ হয় নাই। তিনি সিদ্ধান্ত নিলেন যে পাখিটাকে তিনি শিক্ষিত করবেন। তো তার দায়িত্ব পড়লো তার ভাগ্নেদের উপরে। তার ভাগ্নেরা একদম এলাহি আয়োজন করলো, পাখির খাওয়া দাওয়া বন্ধ করে দিল। পাখিটা তোমার হচ্ছে পানি এবং খাদ্যদানার পরিবর্তে তারা কী পাইলো? শুধুমাত্র কাগজের টুকরো তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তার হচ্ছে পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। তো এটা করতে করতে পাখিটা হচ্ছে কোনো খাবার না পেয়ে যন্ত্রণায় তার পায়ের মধ্যে একটা শিকল বাঁধা হয়, তার ডানাগুলো কেটে দেওয়া হয়, ছেটে দেওয়া হয়। তো এরকম করতে করতে সে আর সার্ভাইভ করতে পারে না, সে মারা যায়। এখন এই প্যাসেজটা আমাদেরকে কি বুঝায়? এই প্যাসেজটা আমাদেরকে বুঝায় যে তৎকালীন ব্রিটিশ আমল বলো আর বর্তমান বলো আর ফিউচার বলো, আমাদের স্টুডেন্টরা কিন্তু একটা খাঁচার মধ্যে বন্দি, ম্যাক্সিমাম, সব না। কারণ একটা স্কুলের মধ্যে তোমার যখন কিছু গদবাঁধা নিয়ম থাকবে, যখন সেখানের মধ্যে কোনো ক্রিয়েটিভ কিছু থাকবে না, যখন সেখানের মধ্যে জাস্ট কিছু মুখস্থবিদ্যা থাকবে, তখন শিক্ষার্থীরা ওখানে চাইলেও তাদের পটেনশিয়ালকে এখানে তারা শো করতে পারবে না, ডিসপ্লে করতে পারবে না। তাহলে এখানে বার্ড দ্বারা মূলত, আমরা অলরেডি বলছি যে এখানে বার্ড দ্বারা মূলত একজন স্টুডেন্টকে বোঝানো হয়েছে। আর এখানে এই কেসটা হচ্ছে একটা স্কুল ঘর বা একটা ইউনিভার্সিটির একটা ক্লাসরুম বা একটা কলেজের একটা হল রুম, যেটার মধ্যে কোনো ক্রিয়েটিভ চর্চা হয় না, ঠিক আছে? আর তার মুখের মধ্যে যে কাগজগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে আমাদেরকে, ওই যে প্রমোদ চৌধুরী বলছিল যে আজকাল স্কুল কলেজের মধ্যে শিক্ষার্থীদেরকে বিদ্যা গেলানো হয়, বিদ্যা ওদেরকে গিলিয়ে দেওয়া হয়। তারা ইচ্ছে করে গিলতে পারে না, তারা মুখস্থ করে তারা এটা গিলে যায়, পরীক্ষার হলে তারা এটা গিয়ে উগলায় দিয়ে আসে, তাদের জ্ঞান শিক্ষা এখানে সমাপ্ত। তো এই প্যারাস্টেলের মাধ্যমে রবীন্দ্রনাথ একটা বিগ মেসেজ ক্যারি করছেন। এটা যখন আমরা একটু হিডেন বুঝে ফেলতে পারবো তখন আমরা সামারিও লিখতে পারবো, আমরা থিমও লিখতে পারবো, আমরা যে কোনো কিছু আনসার করতে পারবো, ঠিক আছে? সো ইটস অল অ্যাবাউট দ্য প্যারট টেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে যারাই যখনই ক্লাসটা দেখবা আমাদের কমেন্ট বক্সে করে ফেলবা, আমরা ট্রাই করবো এগুলো আনসার দিয়ে দেওয়ার জন্য। বাট যে কটা ফিগার অফ স্পিচ আলোচনা করলাম, মেটাফোর, তোমার হচ্ছে আইরনি, স্যাটায়ার, পার্সোনিফিকেশন আর সিম্বলিজম, এই পাঁচটা যদি একটু বুঝতে পারো, প্লাস হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি যদি বুঝতে পারো, আর প্যাসেজ যদি একটু মন দিয়ে পড়ো, আমাদের ক্লাসটা যদি একটু দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, আই হোপ কোনো সমস্যা থাকবে না। কারণ আমরা ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডকে আমরা ডেসক্রাইব করেছি এবং যতটুকু প্রয়োজন, যতটুকু না শিখলে নয়, ততটুকু আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করে ফেলেছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবার জন্য শুভকামনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং এই প্যাসেজটাকে তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বা, কারণ গদবাঁধা সকল প্যাসেজের মতো এটা না, এটা একটু ক্লাসিক্যাল লেভেলের প্যাসেজ। কারণ এটা তুমি দেখবা যে মোটামুটি এটার যে থিমটা, দেখবা যে মোটামুটি সব যুগের সাথে এটা খাপ খেয়ে যাবে। কারণ আমাদের সোসাইটি এমন একটা জিনিস, এটা তোমার কোনো না কোনো সমস্যা এটার মধ্যে থাকবেই, এটা টুডে হোক, টুমোরো হোক, বা ধরো যে কোনো সময় হোক। সো ইটস অল অ্যাবাউট প্যারট টেল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিইং উইথ ভিভিএ ভিশন। ওকে, টেক কেয়ার এভরিওয়ান, বাই।